বুটস্ট্র্যাপ কি করে আপনার জন্য কিছু ক্লাস রেডি করে রাখে, যে ক্লাসগুলো আপনি ইউজ করতে পারেন। না শুধু ক্লাস না, আর কি রেডি করে কম্পোনেন্ট। ওয়েবসাইটে যে কম্পোনেন্টগুলো থাকে প্রত্যেকটা কম্পোনেন্ট কি রেডি করে রাখে। এখন এই জিনিসটা ফার্স্টে কি করতে হবে, আমার প্রজেক্টের সাথে লিঙ্ক করতে হবে। আমার প্রজেক্টের সাথে লিঙ্ক করতে হবে। তো এই জিনিসটা আমার প্রজেক্টের সাথে লিঙ্ক করার জন্য আমাকে মূলত দুইটা জিনিস লিঙ্ক করা লাগে, একটা হলো সিএসএস আর একটা হলো জেএস। এখন লিঙ্ক করারও আবার দুইটা পদ্ধতি আছে, একটা হলো ইনক্লুড বাই কি সিডিএন, আর একটা হলো এটাকে ডাউনলোড করে ইনস্টল মানে সেট আপ করা। সিডিএন মানে কি জানি? সিডিএন মানে হলো আমরা যখন স্টাইল সিএসএস লিংক আপ করছি না, স্টাইল সিএসএসটা কই ছিল? ফাইলটা কোথায় ছিল? আলাদা একটা ফাইল কম্পিউটারের মধ্যেই তো ছিল, ফোল্ডারের মধ্যে ছিল না? তো ফোল্ডারের মধ্যে ছিল, দ্যাট মিন্স আপনি এটা যে কোনো টাইমে কি অ্যাক্সেস করতে পারতেছেন। আর যদি এমন হইতো যে ফাইলটা আপনার ফোল্ডারের মধ্যে নাই, যেহেতু আপনার ফোল্ডারের মধ্যে, ওটা তো আপনি আর চেঞ্জ করতে পারতেছেন না, যা লেখা আছে মানে আপনি ছাড়া অন্য কারো পক্ষে চেঞ্জ করা সম্ভব না। তো যদি এমন হইতো যে স্টাইল সিএসএসটা আপনি আপনার কাছে না রাখা আপনার নিকটস্থ কোনো একটা সার্ভারে রাখলেন, ঠিক আছে? পৃথিবীতে বিভিন্ন রকমের সার্ভার আছে, বিভিন্ন সিঙ্গাপুর সার্ভার, এশিয়া সার্ভার, ধরেন কোনো একটা সার্ভারের মধ্যে রাখলেন, সার্ভারে রেখা ওইখান থেকে আপনি ওটাকে লিঙ্ক আপ করলেন, কোড একই, ফাইলের মধ্যে কোড লেখা জাস্ট একটা হলো আপনার পিসির মধ্যে রাখা আপনি লিঙ্ক আপ করলেন যে সিএসএস ফোল্ডারের মধ্যে style.css নামে এই ফাইলটা। আরেকটা হলো যে আপনি ওটা আপনার ফোল্ডারের মধ্যে না রাখা অন্য কোনো একটা ক্লাউড স্টোরেজে রাখা, ঠিক আছে? ক্লাউড স্টোরেজ বা কি কোনো একটা সার্ভার রেখে, যেমন গুগল ড্রাইভে যেমন আমরা ফাইল রাখি, গুগল ড্রাইভে লেখে সবাই শেয়ার করতে পারতেছে। তো বুটস্ট্র্যাপ ওই চিন্তা করছে যে তার যেহেতু আপডেট করা লাগে, অনেক সময় প্রায় সময় আপডেট করা লাগে, তো সে ফাইলটা আপনাকে ইন্ডিভিজুয়ালি একদম দিয়ে না দিয়ে ওটাকে তার ক্লাউডের মধ্যে রাখা দিছে, তার সার্ভারের মধ্যে সে রাখা দিছে, ওইখান থেকে আপনি ওটাকে লিঙ্ক করতে পারলেন, ঠিক আছে? কাজ একই, কোড একই লেখা থাকবে, বাট ওইখান থেকে আপনি ওটাকে কি করলেন, অ্যাক্সেস করলেন। তো এটাকে বলা হয় সিডিএন। এটা শুধুমাত্র বুটস্ট্র্যাপে থাকে এমন না, পৃথিবীর অনেক কিছু আছে, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, তারপরে জেকুইরির মতো অনেক কিছু আছে যেগুলো সিডিএনে থাকে। সিডিএনে রাখার সুবিধা কি, আপনার ফাইল অনেক হালকা হয়, কারণ আপনি যখন অনেকগুলো সিএসএস ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল বানাবেন, ফাইল একটু হলো ভারী হবে। আর সিডিএন ইউজ করলে কি হবে, আপনার কোনো টেনশন নেই, ওটা ক্লাউডের মতো রয়েছে, তাহলে আপনার ফাইল যাতে ভারী না হয়। আরেকটা সুবিধা কি, আপনি যে কোনো জায়গা থেকে এটা কি অ্যাক্সেস করতে পারতেছেন, যে কোনো জায়গা থেকে এটাকে অ্যাক্সেস করা যায়। এখন অনেকে আবার মনে মনে চিন্তা করে যে আচ্ছা এটা যেহেতু ক্লাউডে আছে বা সার্ভারে আছে, তার মানে আমার বাসায় যখন নেট থাকবে না তখন কি এই ফাইলটা সে অ্যাক্সেস করতে পারবে? অ্যাক্সেস করতে পারবে না, তখন কি হবে, ডিজাইনটা ভেঙে যাবে, ডিজাইনটা ভেঙে যাবে যেহেতু নেট নেই। তো এটার একটা আনসার কি, যে ধরেন আপনার বাসায় নেট নাই, তখন এই জন্য সিএসএস লোড হইলো না, বুটস্ট্র্যাপ যেহেতু নাই সিএসএস লোড হবে না, এটা সার্ভারে আছে। এইচটিএমএল কি লোড হবে? আপনার পিসিতে যতক্ষণ আছে ততক্ষণ লোড হবে, কিন্তু ফাইল তো সবসময় আপনার পিসিতে থাকবে না। এখন আপনি শিখতেছেন বিধায় আপনার পিসিতে আছে, যখন আপনি এটাকে ডিপ্লয় করবেন লাইভে তখন তো এটা থাকবে সার্ভার, আপনার এইচটিএমএলও থাকবে সার্ভারে। তার মানে কি, যে এটা মানে যে সিএসএস দেখতে পারবে না সে তো এইচটিএমএলটাও দেখতে পারবে না, তাইলে ওই যে ভাঙা ডিজাইন দেখবে, এই টেনশন করার কোনো কারণ নেই, ঠিক আছে? তবে হ্যাঁ, কারণ নেটই নেই, সে তো ঢুকতেই পারে, সে যে আমার শুধু মানে সিএসএস পায়নি, আমার এইচটিএমএল দিতে ভেঙে গেছে, বাট ভাঙাটা যদি সে দেখবে তার জন্য তো তার নেট লাগবে, তার কাছে নেট নেই, সে ঢুকবে কীভাবে? তো এই জন্য লাইভ সার্ভারের জন্য বেশিরভাগ সিডিএন ইউজ করা হয়। আবার লোকাল ইয়ার ক্ষেত্রে ডিভাইসে যখন কাজ করবেন তখন আপনি ডাউনলোড করে ইউজ করতে পারেন, কারণ এমন হইতে পারে হঠাৎ করে নেট চলে গেছে, এখন আপনি প্র্যাকটিস করতে পারতেছেন না, বসে রয়েছেন, ঠিক আছে? কারণ আপনার এখানে তো সিএসএস ঠিকই লোড হইতেছে। তো এই জন্য ডাউনলোড করে ইউজ করতে পারেন, আবার সিডিএনও ইউজ করতে পারেন। যদি ডাউনলোড করে ইউজ করেন, আপনি যাবেন ফার্স্টে ডকুমেন্টেশনে, ঠিক আছে? আপনি যে কোনো লাইব্রেরি বা যে কোনো প্লাগইন, যে কোনো ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে একটা কি জিনিস কমন পাবেন, ডকুমেন্টেশন। দেখুন প্রত্যেক জিনিসের সাথে একটা ডকুমেন্টেশন দেওয়া থাকে। তো বুটস্ট্র্যাপ যখন যেহেতু তৈরি করছে, এটাও কি করছে, একটা ডকুমেন্টেশন দিয়ে দিছে। আর বুটস্ট্র্যাপের লেটেস্ট ভার্সন কত? 5.3। আপনি যদি আগের ভার্সন ইউজ করতে চান সেটাও অ্যাক্সেস দিবে আপনাকে এখান থেকে, রিসেন্ট মানে প্রিভিয়াস যে ভার্সনগুলো আছে 2.32 ভার্সন, 3 ভার্সন, 4 ভার্সন, 5 এর মধ্যে আবার অনেকগুলো ভার্সন আছে, 5.0, 5.1, 5.2, আর এখন লেটেস্ট কি 5.3। যদি এরপরে লেটেস্ট আসে এখানে শো করবে, ঠিক আছে? বাট প্রসেস সেম, হয়তো বা ক্লাসের মধ্যে ক্লাসের নামগুলোকে একটু চেঞ্জ করা হালকা পাতলা। তো এখানে একটা এক্সাম্পল দিছে, এক্সাম্পল পরে দেখে আগে লিঙ্ক আপ করে নিই। লিঙ্ক আপ করার জন্য বলছে কি ইনক্লুড, কি ইনক্লুড করতে হবে, আমার বুটস্ট্র্যাপ অ্যান্ড যে সেই দুটো জিনিস ইনক্লুড করতে হবে, প্লেস দ্য লিঙ্ক ট্যাগ ইন
হেড অফ ইয়োর সিএসএস অ্যান্ড স্ক্রিপ্ট ট্যাগ কোথায় ইউজ হয়? বডির শেষে, বডি যেখানে ক্লোজ হয়েছে তার আগে ইউজ হয়। ঠিক আছে, এখানে দুটো সিডিএন লিঙ্ক দিছে, এখানে একটা ডাউনলোড লিঙ্কও ছিল, এই যে ডাউনলোড। ঠিক আছে, ডাউনলোড কম্পাইল্ড সিএসএস অ্যান্ড জেএস, এখান থেকে আপনি এই যে এটা ডাউনলোড করে নেবেন, ভার্সন 5.3. এটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হইতে থাক, আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিই। আপনাদের কোনো ফোল্ডার ক্রিয়েট করা আছে এখানে? 103। কি ক্রিয়েট করবো এখানে? এই ফাইলটা হয় না কেন বলুন? এক্সটেনশন হাইড করা। ঠিক আছে, তাহলে এই ফাইলের অরিজিনাল নাম এখন কি আছে? index.html.txt। আরেকটা কোড এডিটর কোনটা ইউজ করেন? ইউজ কোডে নেওয়ার একটা শর্টকাট টেকনিক জানেন? এখানে লিখবেন cmd, মানে এই ফোল্ডারটা কোড এডিটর ওপেন হয়ে যাবে। তারপর এখানে কি করবো? সিনট্যাক্স, এর সাথে আমার সিএসএসটা আগে লিঙ্ক আপ করে নেবো, কারণ বুটস্ট্র্যাপে কিছু সিএসএস আছে, 100% তো আর দেওয়া নেই, নিজের কিছু লেখা লাগে। আবার বুটস্ট্র্যাপে যে কম্পোনেন্ট আছে, সবাই যদি সেম কম্পোনেন্ট ইউজ করে তাহলে তো সবার ওয়েবসাইট সেম হয়ে যাবে। তখন কি করে? বুটস্ট্র্যাপের কম্পোনেন্টটাকে নিয়ে ওটার মধ্যে আবার কিছু কাস্টমাইজেশন করে। ঠিক আছে, তার জন্য কি করবো? আগে একটা সিএসএস দুটো দেখালো মনে হয়। এখন যেটা ডাউনলোড দিয়েছিলাম, ডাউনলোড হয়েছে, এই যে বুটস্ট্র্যাপ 5.3.8 this.zip, এটাকে জিপ ফাইল, এটাকে কি করতে হবে? আনজিপ করতে হবে। তো এখানে দুইটা ফোল্ডার দিয়ে দিছে, একটা হলো কি সিএসএস আর একটা জেএস। এখন আমার এখান থেকে নিতে হবে কোনটা, সেটা আমার ডকুমেন্টেশনে বলে দিছে। ডকুমেন্টেশনে কি বলছে? আমার দুটা ফাইল লাগবে। কোন দুটা ফাইল লাগবে? একটা হলো bootstrap.min.css আর একটা bootstrap.bundle.min.js। তো সিএসএস এরটা পাবো সিএসএস ফোল্ডারের মধ্যে, bootstrap.min.css, এটাকে কপি করে নেব। কপি করে আমাদের প্রজেক্টে এখানে রেখে দেবো। ঠিক আছে, এটা অনেকে যে সিএসএস ফোল্ডার এটার মধ্যেও রাখে, আবার অনেকে কি করে, যেহেতু এটা আমার লেখা না, এটা কি থার্ড পার্টি কোথাও থেকে ইউজ করতেছি, তো থার্ড পার্টি সবগুলোকে তারা আবার আরেকটা ফোল্ডার করে, ফোল্ডারের নাম দেয় কি? ভেন্ডর। ফোল্ডারের নাম দেয় ভেন্ডর। আপনারা এখানেও রাখতে পারেন, যেহেতু ছোটো প্রজেক্ট। যদি বড় প্রজেক্ট হয় তখন এই এক্সটার্নাল ফাইলগুলো যেগুলো থার্ড পার্টি, লাইব্রেরি, ফ্রেমওয়ার্ক, এগুলোকে ভেন্ডর নামে একটা ফোল্ডারের মধ্যে রাখে। ঠিক আছে, তারপরে তো আমরা একটা ফাইল যেহেতু সিএসএস এর মধ্যে রেখে দিলাম। ঠিক আছে, তো ভেন্ডরে রাখলে ভেন্ডর থেকে লিঙ্ক করবেন, এখানে রাখলে এখান থেকে লিঙ্ক করবেন, লিঙ্ক করার প্রসেস তো সেম। আরেকটা ফোল্ডার নিলাম কি? জেএস। জেএস এর মধ্যে কি নিব? custom.js, এটা জাস্ট বানায় রাখলাম, এখানে এখন জেএস এর কাজ করতেছি না। ঠিক আছে, জাস্ট কি বানায় রাখলাম, যখন জেএস লেখা লাগে তখন যাতে এখানে আমরা লিখতে পারি। আরেকটা একটা তো নতুন ফাইল দরকার নেই। আরেকটা ফাইল কোথা থেকে আনবো?
থেকে জেএস ফোল্ডারের মধ্যে কোনটা bootstrap.bundle.min.js জেএস এর মধ্যে রাখবেন, ঠিক আছে। জেএসটা লিংক আপ করবো কোথায়, বডির স্ক্রিপ্ট জেএস এর মধ্যে bootstrap.bundle.min.js আর হেডের মধ্যে লিংক css bootstrap.min.css, ঠিক আছে। এখন এই যে দুটো ফাইল অ্যাড করলাম bootstrap.min.css আর js এর মধ্যে কি bootstrap.bundle.min.js, এই যে bootstrap.min.css এটার মধ্যে দেখবেন ভিউ থেকে ওয়ার্ড ড্রপ করে নিই, এগুলো এক লাইনে লেখা থাকে, জিনিসটাকে আমরা এই করে নিই। বিভিন্ন টাইপের কালার ভ্যারিয়েশন ধরা আছে এবং এগুলা কি করা আছে, এখানে যা দেখতেছেন সব সিএসএস। ঠিক আছে, এই যে দেখেন প্যাডিং 1 রিম, প্যাডিং 1.5 রিম, প্যাডিং 3 রিম, প্যাডিং রাইট 0, প্যাডিং রাইট 25 রিম। আপনার জন্য অনেকগুলো সিএসএস লিখে রাখছে, এখানে কিন্তু কাস্টমাইজ করা যাবে না। এই ফাইলের মধ্যে যেগুলো লাইব্রেরি ফাইল কানেক্ট করেন এই ফাইলের মধ্যে কোনো কিছু চেঞ্জ করা যাবে না, ঠিক আছে। এই ফাইলের কাজ হলো জাস্ট এটা থেকে ইউজ করা। আপনার যদি কাস্টমাইজ করার প্রয়োজন হয় আপনি ওই জিনিসটাকে ওভাররাইট করবেন কোথায়, style.css এ। ও বলছে কি যে ধরেন একটা ক্লাস দিয়ে রাখছে যে প্যাডিং টপ 10 পিক্সেল, এখন আমার ওই সেম ক্লাসের মধ্যে দরকার কি প্যাডিং টপ 5 পিক্সেল, ক্লাসের নাম একই থাকবে। তো আমি কি করবো, আমার স্টাইল সিএসএস এর মধ্যে গিয়ে ওটাকে ওভাররাইট করবো যে না এটা 10 পিক্সেল না, এটা 5 পিক্সেল। তো বুটস্ট্র্যাপ সর্বপ্রথম যে কাজে ইউজ হয় কম্পোনেন্টের আগেও, সেটা কিসের জন্য ইউজ হয়, লেআউট তৈরি করতে। একটা ওয়েবসাইটের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কি তার লেআউটটা। এখন একটা ওয়েবসাইটের লেআউট কীরকম থাকতে পারে, যেমন ধরেন এই যে একটা ওয়েবসাইট, এখানে উপরে একটা নেভিগেশন বার রাখছে, তারপর কি করছে আবার এই সম্পূর্ণ অংশটাকে কয় ভাগ করছে, 3 ভাগ করছে। এতটুকু একটা ভাগ, এরপরে মনে করেন এতটুকু একটা ভাগ, এরপরে এতটুকু একটা ভাগ, 3টা ভাগ করা আছে না। এখন 3টা ভাগ কত পিক্সেল করে কিন্তু ফিক্সড করা নেই, কারণ আমার ডিভাইস যদি একটু ছোট হয়, ইনকেস ছোট একটা ল্যাপটপে দেখলাম তখন একরকম থাকবে। তো এখানে ধর স্ক্রিন যদি একটু ছোট হয় ইনকেস এরকম আসবে, আর যদি আরো ছোট হয় যে স্ক্রিন দেখেন নিচে চলে গেছে না, এখন একটা লেও আর একটু ছোট করে দিই, এটা অটোমেটিক বুটস্ট্র্যাপ কিন্তু অটোমেটিক রেসপন্সিভ, ঠিক আছে। খুব বুটস্ট্র্যাপ যে ডিজাইন করলে আমরা খুব বেশি পরে চেঞ্জ করা হয়, হয়তো বা একটু ফন্ট সাইজ বড় ছোট করা লাগতে পারে, যে ডেস্কটপে ফন্ট সাইজ অনেক বড়, মোবাইলে একটু ছোট করা লাগে। তো এই যে লেআউটটা ভাগ করছে, 3টা লেআউটে ভাগ করছে। আবার যদি এই ওয়েবসাইটটাতে আসি, যেখানে কয়টা লেআউটে ভাগ করছে, 4টা ভাগ করছেন এখানে। আবার আরেকটা জিনিস খেয়াল করেন, একটা ওয়েবসাইটের একদম উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু একটা কি বলে একটা লিমিটেশন থাকে। এই যে খেয়াল করেন এতটুকু জায়গা, এর বাইরে কি কোনো মেইন কন্টেন্ট আছে, তারপর এই যে এতটুকু পুরোটা ওয়েবসাইটে কিন্তু দেখেন আমি কার্সরটা এখানে রেখে স্ক্রল করি, দেখেন আমার কার্সরের বাইরে কোনো কন্টেন্ট যায় কিনা, কার্সরের বাইরে কিন্তু কোনো কন্টেন্ট নেই, ঠিক আছে। এখানে মনে হয় যে ডিজাইন একটু সমস্যা আছে, জন্য এটা বাইরে গেছে, থাকার কথা ছিল এই জায়গায়। তো এই যে একটা লিমিটেশন করা, এটা কি বলে, এর বাইরে কোনো কন্টেন্ট যাবে না, এটাকে কি বলে, মার্জিন, এটাকে বলা হয় কন্টেইনার। এই যে একটা অংশ এতটুকু একটা জায়গা, এটা হলো কি কন্টেইনার, দুই পাশে একটা নির্দিষ্ট অংশ জায়গা ছেড়ে দেয়। এটা ম্যাক্সিমাম টাইমে আপনার 80% থাকে বা 90% থাকে, মানে টোটাল উইথের 80% হলে দুই পাশে কত বাদ যায়। ধরেন এটা হলো আমার টোটাল উইথের 80%, তাহলে দুই পাশে কতটুকু বাদ আছে, 10%। আবার যদি এটা 90% হয় দুই পাশে হয়তো বা 5% বাদ থাকবে। তো সিএসএস এর মধ্যে কন্টেইনার ম্যানুয়ালি ক্রিয়েট করে নেয়, আর বুটস্ট্র্যাপের মধ্যে কি আপনার কন্টেইনার আগে থেকে রেডি করা। ধরেন আমি এখানে যেহেতু আমার একটা লিঙ্ক করা আছে, তো আমি এখানে একটা পি ট্যাগ নিয়ে অনেকগুলো লেখা লিখলাম, তো পি ট্যাগ নিয়ে এখানে অনেকগুলো লেখা বসাই, ঠিক আছে। এখন এটাকে
আসছে না, লেখা কি একদম বাই ডিফল্ট সাইড থেকে আসবে স্বাভাবিক। এখন আমি যদি এখানে পুরাটাকে একটা ডিভের আন্ডারে রাখি, পুরাটাকে একটা ডিভের আন্ডারে রাখলাম, পুরাটাকে একটা ডিভের মধ্যে রাখছি। এবার এই ডিভের মধ্যে আমি একটা ক্লাস দেব, ধরেন এই ডিভের মধ্যে আমি একটা ক্লাস ইউজ করবো। আমার স্টাইল সিএসএস কিন্তু খালি, স্টাইল সিএসএস কিন্তু লিখিনি, জাস্ট একটা ক্লাস লিখছি কি কন্টেইনার। দুই সাইডে একটা গ্যাপ চলে আসছে না, এই যে গ্যাপটা আসলো এই কন্টেইনারের কোনো সিএসএস কিন্তু আমি লিখি নাই, আমি আপনারা কেউই লেখেন নাই। তাহলে এই কন্টেইনার অবশ্যই কোনো একটা সিএসএস তো পাইছে। সিএসএস দেখে কি হবে ব্রাউজারে, ডেভেলপার টুলস দিয়ে, ঠিক আছে, এটার নাম কি ডেভেলপার টুলস ইউজ করছেন আগে, হ্যাঁ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটাকে এরকম বাইর করে নিলে সুবিধা কি হয়, যে উপরে HTML দেখা যায়, নিচে CSS দেখা যায়। তো ডেভেলপার টুলস থেকে আমি ধরেন এই যে কন্টেইনার এটাকে সিলেক্ট করি, তারপর দেখি কন্টেইনারের কি CSS লেখা আছে, এই যে কন্টেইনার ডট কন্টেইনার লেখা আছে, ম্যাক্সিমাম উইথ কত 1140 পিক্সেল, ঠিক আছে। তা আবার কোথায় লেখা, এটা কি বলে মিডিয়া কোয়েরি, মিডিয়া কোয়েরির ভিতরে লেখা কত 1140 পিক্সেল। এখন এই যে CSSটা সে কোথা থেকে পাইতেছে, bootstrap.min.css ফাইলের 5 নাম্বার লাইন, এটার জন্য ক্লিক করেই দেখেন bootstrap.min.css এর 5 নাম্বার লাইনে কি করা আছে, কন্টেইনারের CSS করা আছে, এই যে মিডিয়া কন্টেইনার CSS কন্টেইনার ম্যাক্স উইথ 540 পিক্সেল, এটা হলো ট্যাবের জন্য অথবা স্মল ডিভাইসের জন্য, তারপর ট্যাবের জন্য 720 পিক্সেল, লার্জ ডিভাইসের জন্য কত 960 পিক্সেল। যাই হোক, একটা CSS অলরেডি করা আছে, ওই CSS থেকে পাইছে, দ্যাট মিনস আমি ধরতে পারলাম যে না আমাদের এটা কি কানেক্ট হয়েছে। এরপরে এখন টেক্সট লাইন আছে কি লেফট সাইডে না, আমি যদি ইনকেস চাই টেক্সট লাইন রাইট সাইডে, টেক্সট লাইন যদি বলি রাইট সাইডে, আমি পিটাগের মধ্যে বললাম একটা ক্লাস টেক্সট এন্ড, ঠিক আছে। আগের যে ভার্সনগুলোতে ছিল তখন বুটস্ট্র্যাপে ছিল কি টেক্সট লেফট রাইট সেন্টার এরকম ছিল, লেফট রাইট সেন্টার এরকম ছিল। আর এখন যে 5.3 ভার্সন এখানে লেফট রাইট নাই, এখানে কি এখানে আছে স্টার্ট এন্ড, স্টার্ট আর এন্ড, ঠিক আছে। ওই এন্ড মানে লেফট যেটা, এই যে ছেড়ে চলে আসছে না, আবার সেন্টার আলাদা, যদি টেক্সট বলেন যে সেন্টার, টেক্সট সেন্টারে চলে আসবে। কিন্তু জাস্টিফাই নামে একটা ইয়া ছিল আগে, ওটা এখন আর নাই, যদি জাস্টিফাই দিই কাজ করবে না। জাস্টিফাই হচ্ছে না, আমি জাস্টিফাইটা কি কারণে সরাইছি আমি জানি না, কিন্তু কোনো কারণে সরাই ফেলাইছি। যদি টেক্সট জাস্টিফাই ক্লাস ইন Bootstrap 5 does not include a dedicated utility for text justify, ঠিক আছে। ইট ওয়াজ রিমুভড ইন Bootstrap 5, যদি কোনো কজ লিখেন এটা কেন রিমুভ করছে, বাট কোনো কারণে জাস্টিফাইটা রিমুভ করে ফেলছে। তো এটাকে রিমুভ মানে জাস্টিফাইটাকে করার জন্য কি করতে পারেন, ম্যানুয়ালি করতে হবে আপনাকে, ক্লাস ধরে স্টাইল CSS এর মধ্যে টেক্সট লাইন জাস্টিফাই করতে হবে, ঠিক আছে। অথবা এটা করতে পারেন টেক্সট জাস্টিফাই লিখে তারপরে স্টাইল CSS এর মধ্যে একটা ক্লাস আপনি কি রেডি করে নিলেন, যে টেক্সট লাইন জাস্টিফাই, এরপরে কি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্টটা কেন দেয় জানো, হ্যাঁ ইম্পর্টেন্টটা কেন দেয়, এই যে বললাম টেক্সট লাইন জাস্টিফাই, ধরেন ইম্পর্টেন্ট বললাম না, ঠিক আছে। এখন আমি বললাম টেক্সট লাইন জাস্টিফাই, ঠিক আছে। এখন এই যে bootstrap.min.css, এখানে তো CSS লেখা আছে অনেকগুলো, এখানে অনেকগুলো CSS লেখা আছে। এখন আমি কি জানি এখানে কি কি CSS লেখা আছে, আমার যেগুলো দরকার পড়ে আমি ওইটা ইউজ করি। প্রায় এখানে মনে করেন যে অনেক লাইন, যেহেতু 6 লাইন লেখা দিচ্ছে, বাট অনেক লাইনের CSS লেখা, আমি জানি এখানে কত কোন কোন ক্লাসে কি লিখে রাখছে। এখন ইনকেস ধরুন কন্টেইনার ক্লাসের মধ্যে তো কিছু একটা লিখে রাখছে, এই জন্য তো কন্টেইনার উইথ আসছে। এখন আমি না যাই না বা ভুলে কি করলাম, কন্টেইনারের অন্য একটা উইথ দিলাম, তখন ওয়েবসাইট অবশ্যই কি হবে, এটা কনফিউজ হবে না। এক জায়গায় বলতেছে যে ধরুন ব্যাকগ্রাউন্ড কালার রেডই লিখে দেন, রেড একটা ক্লাস নিলাম, বললাম ব্যাকগ্রাউন্ড কালার রেড, এখন ওই bootstrap.min.css এ লেখা আছে যে ব্যাকগ্রাউন্ড কালার রেড, আমি আবার স্টাইল CSS এ বলতেছি কি ব্যাকগ্রাউন্ড কালার রেড মানে হলো যে গ্রিন কালার হয়ে যাবে, অন্য একটা কালার হবে, তো ওয়েবসাইট কনফিউজ হবে না। তখন ওয়েবসাইটকে কি বলা দরকার, যে কোনো একটা তো বলা দরকার যে ইম্পর্টেন্ট এইটা বেশি, যে এটা
বেশি ইম্পর্টেন্ট। এই জন্য কি করা হয়, এটার পাশে ইম্পর্টেন্ট লেখা হয়। ঠিক আছে, ইম্পর্টেন্ট লেখা মানে হলো তাইলে হ্যাঁ, যদি টেক্সটাইলে এই টেক্সট জাস্টিফাই নামে বুটস্ট্র্যাপে কিছু থাকেও থাকে, সে কি ধরবে যে আচ্ছা দুইটা আছে, দুইটার মধ্যে এটার মধ্যে ইম্পর্টেন্ট লেখা আছে, তাহলে কোনটা কাজ করবে, এটাই কাজ করবে। ঠিক আছে, এর মধ্যে আরেকটা বিষয় আছে, এই যে স্টাইল সিএসএস আছে এখানে উপরে রয়ে গেছে, স্টাইল সিএসএস থাকে কিন্তু সবসময় লাস্টে। বুঝতে পারছেন, স্টাইল সিএসএস থাকবে সবসময় কোথায়, লাস্টে। এরপরে আরো যত লিঙ্ক আপ আসবে সব থাকবে কোথায়, স্টাইল সিএসএস এর উপরে। স্টাইল সিএসএস এর উপরে, স্টাইল সিএসএস এর পরে একমাত্র একটা সিএসএস আসতে পারে, সেটা কোনটা, রেসপন্সিভ সিএসএস। যদি আপনি রেসপন্সিভের কোডটা আলাদা কোনো ফাইলে করেন, অনেক সময় করে কি স্টাইল সিএসএস এ কম কোড থাকলে স্টাইল সিএসএস এর শেষে একটা অংশ এখানে যে এখানে আমি রেসপন্সিভের কোডগুলো লিখব। ঠিক আছে, তাহলে আর দরকার নেই। আর যদি আলাদা ফাইল করেন এক্সটার্নাল, যে রেসপন্সিভের জন্য আমি আলাদা একটা ফাইল রেসপন্সিভ ডট সিএসএস ফাইল লিখে ওটার মধ্যে কোড করবো, তাইলে ওই ফাইলটা থাকবে নিচে। ওটা যদি না থাকে চেষ্টা করবেন স্টাইল সিএসএসটা সবসময় সবার লাস্টে থাকবে। ঠিক আছে, কারণ এমন হইলো যে ওনারাও কিন্তু, আপনি খেয়াল করছেন কিনা, কন্টেনারটাকে যখন আমরা ইয়ে করছি, কন্টেনারটাকে যখন ইন্সপেক্ট করছিলাম, দেখছেন এই যে বুটস্ট্র্যাপও কি করছে, জাস্টিফাই ইম্পর্টেন্ট লিখে রাখছে, না কোথায় জানেন, কন্টেনার, কন্টেনারের উইথ লিখে দেয়। কারণ বুটস্ট্র্যাপের অনেক জায়গায় কি করে, ওনারা ইম্পর্টেন্ট লিখে রেখে দেয়, আর ওনারা চায় ওনাদেরটাই কাজ করুক। এখন ওনারা যখন ইম্পর্টেন্ট লিখে রাখছে তখন তো আবার ভেজাল, ওনারাও ইম্পর্টেন্ট লিখে রাখছে, আমিও স্টাইল সিএসএস ইম্পর্টেন্ট লিখতেছি, তখন আবার ব্রাউজার কি করবে, তখন সিএসএস এর সিস্টেম কি, যেটা পরে থাকে ওটা কাজ করে, যেটা পরে থাকে নিচে যেটা থাকে ওটা কাজ করে। এই যে টেক্সট জাস্টিফাই, আমি যদি আরেকটু নিচে এসে টেক্সট জাস্টিফাই অন্য কিছু দেই, পরেরটা কাজ করবে। সো আমার দরকার কি, আমি যেটা ইম্পর্টেন্ট লিখছি ওটাকে তাহলে পরে রাখা লাগবে, ওটাকে পরে রাখার সিস্টেম কি, তাইলে স্টাইল সিএসএসকে পরে রাখা, কারণ সে তো উপর থেকে পড়তে পড়তে আসতেছে, তো বুটস্ট্র্যাপে পড়ছে ইম্পর্টেন্ট, আচ্ছা ঠিক আছে, পরের লাইনে আসা দেখলো যে স্টাইল সিএসএস, এখানেও একটা জিনিস ইম্পর্টেন্ট লেখা আছে, তাহলে এখানে যেটা ইম্পর্টেন্ট সেটাই কি করবে, কাজ করবে। কারণ এটাতে কি হয়, যখন বুটস্ট্র্যাপ ইউজ করেন অনেক সময় আপনার যে সিএসএস লেখেন পাইতে চায় না, নিতে চায় না। ঠিক আছে, তো চেষ্টা জাস্টিফাই করতে পারলেন। এখন এটাকে সহজ লেআউটে ভাগ করার জন্য একটা কনসেপ্ট বুঝেন। ধরেন এরকম একটা ডিজাইন আপনারা করতে বলেন, এখানে লাইট শট নেই, ডাউনলোড ফর উইন্ডোজ, ধরেন আপনাকে আমি এরকম একটা ডিজাইন করতে বললাম। ঠিক আছে, এর মধ্যে এতটুকু কি কন্টেইনার না, এতটুকু হলো আমার কন্টেইনার। এবার এই যে কন্টেইনারের মধ্যে জায়গাটা উপরেটাই কন্টেইনার মার্জিন, ধরেন এখানে কি দিচ্ছে, মার্জিন দিচ্ছে, মার্জিন দিয়ে একটু নিচে নামায় আনছে। এবার এই যে জায়গাটা ভাগ করছে, দুই ভাগ করছে, এখন দুই ভাগ করার জন্য বুটস্ট্র্যাপ আপনাকে যে সুবিধাটা দেয়, ও এই জায়গায় আপনাকে বাই ডিফল্ট 12টা ভাগ করে দেয়। কয়টা ভাগ করে, 12টা ভাগ করে দেয়। 12টা ভাগ কেন করে, যাতে এই 12টা ভাগকে কমায় বাড়ায় আপনি আপনার মতো করে লেআউট ডিজাইন করতে পারেন। এবার মনে মনে ধরেন যে এই জায়গাটা কন্টেইনারের মধ্যে আপনার 12টা ভাগ আছে, ধরেন যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 12টা ভাগ আছে না। তারপরে একটা ওয়েবসাইট যেরকম গ্রাফ পেপারে কাজ করছে না ছোটোবেলায়, যে গ্রাফ পেপারে, ধরেন গ্রাফ পেপারের মধ্যে যদি 12টা ভাগ করে দেয়, আমার কি মানে লেআউট করতে সুবিধা হবে না। আমি এখানে কয়টা ভাগ রাখলাম এত ছবির জন্য, 3টা, আর এই পাশে কয়টা রাখলাম বাকি টেক্সটের জন্য, টেক্সটের জন্য তাহলে কয়টা থাকে, 9টা থাকে। তার মানে এক পাশে 3টা এক পাশে 9টা, মনে মনে ধরে রাখতে হবে কত আছে, টোটাল 12টা। টোটাল কিন্তু সবসময় 12টাই থাকে, ওটা ফিক্সড, টোটাল 12টা। তার মানে এক পাশে গেছে 3টা, এক পাশে কয়টা, 9টা। আর একটু নিচে আসি, এখানেও আমি কি করলাম, একটা কন্টেইনার নিলাম, এখানেও ধরেন একটা কি কন্টেইনার, এতটুকু কন্টেইনার। কন্টেইনারের মধ্যে আমার কয় ভাগ করার, 3টা, মানে 3টা ভাগ করা লাগছে না সেকশন, যে টোটাল ভাগ আছে কয়টা, 12টা, ভাগ করছি কয়টা, তাহলে কত করে পড়ছে, 4টা করে পড়ছে। সেম ভাবে যদি আর একটু নিচে আসি, এখানে কয়টা ভাগ আছে, এখানে কন্টেইনার ধরলাম, ধর কন্টেইনার আছে, কন্টেইনারের মধ্যে 12 ভাগ, তার মধ্যে কত করে পড়ছে, 3টা করে, 3 কলাম করে পড়ছে, প্রত্যেকটাকে একটা কলাম।
প্রত্যেকটা এক একটা কলাম। এখানে কত করে পড়ছে? 6টা করে, 6টা করে। এখানে কত করে? 4টা করে না? কলাম কয়টা করে রাখছে এটা হিসাব করবেন, ঠিক আছে? 3 ভাগ করছি, দ্যাট মিনস 4টা করে, 3 4 12, 3 4 12, এগুলো সব 3 4 12 করে। এখানে হচ্ছে খেয়াল করছেন সব কিন্তু 3 4 12-র মধ্যে রাখছে, 3টা 4টা 3টা 4টা, যেখানে 4 করে। আবার যখন আরেকটু বেশি আসে, এই যে এখানে 1টা 2টা 3টা 4টা, কত করে পড়ছে? 3টা করে। আবার কিছু সময় হয় কি, কিছু সময় হয় কি, ধরেন আপনার 3 4 12 হইলো, 3 4 12 দিলে সবগুলো তো সমান সমান লাগবে। তো ইন কেস যদি সমান না হয়, এখানে সবগুলা কি সমান সমান? দেখেন এটা এটা এটা, এটা আবার একটু বড় না, এটা তো একটু বড়। তখন কি করতে পারেন? তখন কিভাবে করতে পারবেন? ধরেন আপনি এগুলাকে নিলেন 3টা 3টা করে, এখানে 3টা 3টা করে, বা ধরেন 2টা 2টা করে, এখানে নিলেন কত? 2টা 2টা করে। এই যে 2টা, আর এখানে একটা 2টা, কত গেল? 4টা। আর থাকে কত? এখানে কয়টা গেছে? আর থাকে কয়টা? 8টা। 8টার এখানে যদি ভাগ করে কত লাগবে? 4টা 4টা করে। ধরুন এখানে এটা ডাবল করে 4টা 4টা, টোটাল কত? টোটাল 12টা। সবসময় যে এক ভাগ করতে হবে এমন না, যে 3 4 12 বা 3টা করে হবে 4টা করে, এমন না। ছোট বড় থাকতে পারে। এখানে আমি ধরেন 2টা 2টা করে নিচ্ছি, যে 2টা, এটার জন্য 2টা, আর এই পাশে 4টা 4টা করে, ঠিক আছে? আবার যদি এমন হয়, এই যে অংশটা আছে, এই অংশটা, এই অংশের মধ্যে আমার আবার লেআউট ভাগ করা লাগবে, এই অংশের মধ্যে আবার লেআউট ভাগ করা লাগবে, তখনও কিন্তু করা যায় কি, এটার মধ্যে আবারও 12 ভাগ করা যায়। ধরেন এটার মধ্যে আবারও 12 ভাগ আছে, এই 12 ভাগকে আপনি আবার সমান 2 ভাগে ভাগ করতে পারেন, বুঝতে পারছেন? তো এই যে কলাম অনুযায়ী ভাগ করা, কলাম অনুযায়ী ভাগ করা, এই কাজটা কে করে? এই কাজটা করে হলো রো নামে একটা ক্লাস আছে, বুঝতে পারছেন? কন্টেইনারের মধ্যে কি নিছি? রো নামে। এই যে রো নামে একটা ক্লাস নিছি না, ও কিন্তু 12টা ভাগ করে দিছে আমাকে, ঠিক আছে? যদিও আমি 12টা ভাগ করছি, বাট বলি নাই কত কলাম করে, বা কোনো কন্টেন্ট তো নাই, যেন কিছু দেখা যাবে না। আবার এখন যদি আমি ভাগ করতে চাই, ধরেন আমি প্রথমে একটা কলাম নিব, ডট কল, কল মানে কি? কলাম। কল মানে কি? কলাম। এরপর হাইফেন দিয়ে আমার ডিভাইসের উইথ, যেহেতু এটা রেসপন্সিভ, তার মানে আমি প্রত্যেকটা ডিভাইসে আলাদা আলাদা ভাগ করে নিতে পারি। প্রত্যেকটা ডিভাইসে আলাদা আলাদা করে ভাগ করতে পারি। তো ডিভাইস, বুটস্ট্র্যাপের ভাষায় ডিভাইস কয় রকমের? বুটস্ট্র্যাপের ভাষায় ডিভাইস কয় রকমের, এটার জন্য আমরা যাব কলামের মধ্যে। আচ্ছা, এখানে কোনো একটার মধ্যে হয়তো বা আছে। তো বুটস্ট্র্যাপের ভাষায় ডিভাইস হলো প্রায় 3 থেকে 4 রকমের। যেমন সর্বপ্রথম ইউজ করা হয় কি? এসএম। এসএম মানে কি? এসএম মানে কি? এসএম মানে হলো স্মল ডিভাইস। স্মল ডিভাইস। স্মল ডিভাইস কোনগুলা? যে আমাদের মোবাইল ফোন, মোবাইল ফোন পোর্ট্রেট অবস্থায় যেরকম থাকে, এগুলাকে বলা হয় কি? স্মল ডিভাইস। স্মল ডিভাইসের একটু পরে আবার কি থাকে? স্মলের পরে কি আসতে পারে? এমডি। এমডি মানে কি? মিডিয়াম ডিভাইস। তারপরে আপনার আসে এলজি। এলজি মানে কি? লার্জ, লার্জ ডিভাইস। যদি এখানে এলডি লেখে না, লার্জ ডিভাইস, লার্জ ডিভাইস। তারপরে আসে আপনার এক্সেল। এক্সেল মানে কি? এক্সট্রা লার্জ ডিভাইস। এক্সট্রা লার্জ ডিভাইস। এরপরে আসে আপনার এক্সএক্সএল, এক্সট্রা এক্সট্রা লার্জ ডিভাইস। বুঝতে পারছেন? এগুলো হলো বুটস্ট্র্যাপের ভাষায় রেসপন্সিভ করার জন্য ডিভাইসকে এইভাবে আইডেন্টিফাই করে। তো এখন আমি কোন ডিভাইসের মধ্যে আসি? যে আমার ডেস্কটপটা, এটা ধরতে পারেন আপনি মিডিয়াম ডিভাইস ধরতে পারেন, অথবা লার্জ ডিভাইস হিসেবে কাউন্ট করতে পারেন। তো
তো মিডিয়াম ডিভাইসে যদি লেখেন তাও সেটা লার্জ ডিভাইস হিসেবে কি করবে, কাউন্ট করবে। যদি বেশিরভাগ সময় মিডিয়াম ডিভাইস ইউজ করা হয় অথবা লার্জ ডিভাইস ইউজ করা হয়। তো ধরেন আমি এখানে বললাম যে আমি একটা এখানে রোয়ের মধ্যে 12টা কলাম আছে, এখানে একটা কলাম নিব। আমি কোন ডিভাইসের জন্য কলাম নিব, ধরলাম যে এক্সট্রা লার্জ ডিভাইসের জন্য। এক্সট্রা লার্জ ডিভাইসের জন্য আমি কলাম নিব। কয়টা কলাম নিব এখানে, আপনার ইচ্ছা অনুযায়ী কলাম নিতে পারেন। ধরেন আমি এখানে 4টা কলাম নিব। আমি কলাম নিব এক্সেল ডিভাইসের জন্য, এক্সট্রা লার্জ ডিভাইসের জন্য 4টা কলাম নিব, দিয়ে আমি একটা ডিভ ক্রিয়েট করলাম। বুঝতে পারছেন? প্লাস কি লিখছি, কল এক্সেল 4, মানে এক্সট্রা লার্জ ডিভাইসের জন্য 4টা কলাম। এবার যদি আমি এখানে পি ট্যাগের মধ্যে কিছু লেখা লিখি, কারণ আমি এখানে পি ট্যাগের মধ্যে কিছু লেখা দিলাম যে লরেম 200, লেখাটা কি বাই ডিফল্ট এই পাশে আসতো না আগে, এখন এই পাশে সে আসলো না। কেন এই পাশে আসলো না, সে টোটালটাকে এটাকে জাস্টিফাই করি, তাহলে দেখতে আরো সুবিধাজনক হবে। টেক্সট জাস্টিফাই, সে প্রথমত একটা কন্টেনার নিছে, প্রথমত একটা কন্টেনার সে নিছে। কন্টেনার নেওয়ার পর এই টোটালটাকে 12 ভাগ করছে। 12 ভাগের কত ভাগ এখানে, 12 ভাগের 4 ভাগ এখানে আছে। বুঝতে পারছেন? 12 ভাগের 4 ভাগ। এখন যদি আমি এই যে কল এক্সেল 4, এটা শেষ হয়েছে কোথায়, এই জায়গায় শেষ হয়েছে আপনার এইখানে। এখানে যদি আমি আরো একটা কল, পরবর্তী যে অংশগুলো আছে, পরের অংশগুলোর জন্য আমি আবার ডিভ নিতে চাই, আমি কি করব, কল এক্সেল 4 আরেকটা নিলাম। এখানে তো আরো কিছু টেক্সট বসালাম যে লরেম 200। এখানে আবার ব্যাকগ্রাউন্ড কালারের জন্য কিছু সিএসএস আছে, যেমন বিজি। বিজি মানে কি, ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড বুটস্ট্র্যাপের ভাষায় 6 রকমের কালার দেওয়া থাকে। একটা হলো আপনার বিজি ইনফো। বিজি ইনফো মানে কি, ব্যাকগ্রাউন্ড কালার ইনফো। এটাকে ইনফো কালার বলা হয়েছে, মানে এটা কালারের নাম অনুসারে রাখা হয়নি, এটা ইউজ করা হয়েছে আপনি কখন এটাকে ইউজ করেন। এই কালারটা বেশিরভাগ ইউজ করা হয় কখন, ইনফরমেশন শেয়ার করার জন্য। আবার যদি বিপজ্জনক কোনো কিছু থাকে তখন কি থাকে, ডেঞ্জার। ডেঞ্জারাস কোনো কিছু থাকলে কি কালার আসার কথা বলেন, লাল কালার। আবার যদি ভালো কিছু থাকে, ধরেন সাকসেসফুল কিছু, যে একটা মেসেজ থাকে না যে ইউজার রেজিস্ট্রেটেড সাকসেসফুলি বা ডাটা সাবমিটেড সাকসেসফুলি, তখন কি কালার আসে, সবুজ কালার। আবার ধরেন একটু অ্যালার্ট টাইপের, ওয়ার্নিং টাইপের, ওয়ার্নিংয়ে কি কালার আসে, কমলা কালার। ঠিক আছে, এই কালারগুলো আছে। আরেকটা হলো আপনার মানে ডার্ক, আরেকটা থাকে লাইট। লেখাও তো কালো হয়ে গেছে, লেখাও কালো। এখন লেখা সাদা করার জন্য আমরা কি করবো, কালার না, বুটস্ট্র্যাপের ক্লাস আছে টেক্সট। আর কালারগুলো কি সেম, এখানেও আপনি টেক্সট ওয়ার্নিং ইউজ করতে পারেন, ডেঞ্জার ইউজ করতে পারেন, সাকসেস ইউজ করতে পারেন, ইনফো ইউজ করতে পারেন, অথবা কি লাইট ইউজ করতে পারেন। ঠিক আছে, লাইট পরে কাজ করে কিনা, লাইট মানে কি সাদা কালার। ঠিক আছে, এখানে যদি আপনি ডেঞ্জার ইউজ করেন, রেড কালার। এটার কোনো সিএসএসি কিন্তু আমরা করিনি, এগুলো জাস্ট কি ইয়ে থেকে আসতেছে, সব বুটস্ট্র্যাপের ক্লাস। এখন ইন কেস এমন হইলো যে আপনি কত নিলাম, এখানে 4 নিলাম, পর আবার 4 নিলাম, তাহলে থাকে কত, আর 4 আছে না। এখন আমি আবার একটু চালাই করে ধরেন বললাম যে কল এক্সেল 5, 5টা কলাম নিয়ে ফেললাম। 5টা কলাম নিয়েছিলাম, 5টা কলাম কি আসবে, অটোমেটিক কি করবে, নিচে চলে যাবে। যখন সে 12 অতিক্রম করবে, লাস্ট যেটা আছে ওটাকে সে নিচে পাঠিয়ে দেবে, অটোমেটিক নিচে পাঠিয়ে দেবে। এইভাবে কলগুলা কাজ করে। আর এটাকে যদি যেহেতু হলো রেসপন্সিভ হয় অটোমেটিক, তো ইনকেস আমি লিখছি কি এক্সট্রা লার্জ ডিভাইসের জন্য 4 4, এখানেও বললাম যে 4, এরপর বললাম টেক্সট জাস্টিফাই, 4 4 করে আসে না। এখন যদি আমি লেখা আরো কমায় দিই, ধরেন
এতটুকু হলো 4 এই 4 এই 4 12 পরের 4টা কোথায় চলে গেছে নিচে চলে গেছে, যেহেতু 12 বেশি হয়েছে নিচে চলে গেছে। এখন আমি যখন এটাকে ছোট করব এক লাইনে চলে আসছে না সবগুলো। এখন কল কত করে আছে, এক লাইনে আছে, দ্যাট মিনস এখানে কল কত আছে এতটুকু জায়গার মধ্যে, কত জোরে বলেন। হ্যাঁ, এতটুকু অটোমেটিক কত হয়ে গেছে, কল 12 হয়ে গেছে, অটোমেটিক 12 হয়ে গেছে। ধরেন এটা হলো আমার, যেহেতু একটু ছোট করছি, এটা কি মিডিয়াম ডিভাইস না এখন, তো মিডিয়াম ডিভাইসে অটোমেটিক কত নিচ্ছে 12, যেহেতু আমি এখনো বলি নাই মিডিয়াম ডিভাইসে কত, সে অটোমেটিক 12 নিয়ে নিচ্ছে। এখন ধরেন আমি ইনকেস বলে দিলাম এটার পাশেই যে প্রথম যে কলামটা, এই যে কলামটা, এটা এক্সট্রা লার্জ ডিভাইসে কত কলাম সমান জায়গা নেবে, 4 কলাম সমান। আবার যদি এটা আরেকটু ছোট হয়, যে কল মিডিয়াম ডিভাইস, বা ধরেন লার্জ ডিভাইসের জন্য 4 করে নিবে। এক্সট্রা লার্জের পরে কি লার্জ না ছোটটা, এক্সট্রা লার্জের পরে লার্জের সে ছোট করে নেবে 4 করে, প্রত্যেকটার পাশে বসায় দিলাম। এখানে চেঞ্জ হওয়ার কথা না, যেহেতু এটাও লার্জ ডিভাইস, লার্জ ডিভাইসে 4 করে। এরপরে আমি বললাম লার্জ ডিভাইসের পরে কি, লার্জের পরে ছোট কোনটা, হ্যাঁ মিডিয়াম। তো এখন আমি বললাম যে মিডিয়াম ডিভাইসে আবার কত করে, 3 করে, মানে লার্জ ডিভাইস যখন থাকবে তখন 4 কলাম করে জায়গা নেবে, আবার মিডিয়াম ডিভাইস যখন আসবে তখন 3 কলাম করে জায়গা নেবে। তো এখানে বললাম কল md3, কল md3, কল md3, কল md3, এখানে বললাম কি কল md3 চেঞ্জ হবে, কারণ কি এটা কোন ডিভাইসে আছে এখন, সেটা লার্জ অথবা এক্সট্রা যে কোনো একটার মধ্যে আছে, বড় ডিভাইস। এখন যদি এটাকে ইনকেস আমি একটু ছোট করি, এখন কোন ডিভাইসে আছে, মিডিয়াম, মিডিয়ামে কল কত করে হয়ে গেছে, হ্যাঁ কল কত করে, কল 3 করে। আর আমি এখানে কি বলছিলাম যে লার্জ ডিভাইস যখন থাকবে, যে কোনোটা ধরুন এক্সট্রা লার্জ ডিভাইস যখন থাকবে কল 4টা করে, যখন লার্জ ডিভাইস আসবে কল 4টা করে, যখন মিডিয়াম ডিভাইসে যাবে তখন কল হয়ে যাবে কত করে, 3 করে। এখন যখন মিডিয়াম ডিভাইসে দেখেন এই যে লার্জ ডিভাইসে যেতেছে 4 করে করলাম, আর একটু ছোটো করে 3 করে। যদি বলে আরও ছোটোতে কী হবে, আরও ছোটো করলে ধরেন কল SM স্মল ডিভাইসে ধরেন 2টা করে চলে আসবে, স্মল ডিভাইস, কারণ স্মল ডিভাইসে যদি আমি 4টা করে রাখি লেখা তো আর পড়া যাবে না, একদম লম্বা লম্বা ইয়েতে চলে আসবে, ঠিক আছে। বাই ডিফল্ট আসতে কত, কল 12 হয়ে গেছে, যেহেতু ডিক্লেয়ার করা নাই, করা না থাকলে কি 12 অটোমেটিক 12 করে নেয়। আর যদি ডিক্লেয়ার করে দেই কল SM2, কল SM2, এখানে বললাম কল SM2, এখানে বললাম কি কল SM2, এখানে বললাম কল SM। এখন যদি আমি আরেকটু ছোট ডিভাইসে যাই, কটা করে আসছে, 1টা 2টা 3টা 4টা, এটাকে 2 না করে আমরা উল্টা হয়েছে, ছোট ছোট ডিভাইসে একটু বড় করে রাখা উচিত, যাতে কল SM6 করে দিলে কয়টা কলাম দেখা যাবে, 2টা কলাম, মানে 2টা কলামে আসবে, তাহলে পড়তে সুবিধা হবে না আরো। ছোট ডিভাইসে চেষ্টা করবেন কলাম যত কম রাখা যায়। এখন কিন্তু আবার পড়তে সুবিধা হবে, স্মল ডিভাইসে গেলে কত করে, 2টা করে কলাম, কল SM6 করে 2টা কলাম করে, এখন কিন্তু পড়তে সুবিধা হবে। এখন যদি এটাকে আমি বড় করি, আর একটু বড় হইলে 3টা কলামে করে 4টা কলামে করে আসবে। এখানে 3 করে দেওয়া আছে না, এখানেও ধরেন আপনি 4 করে দিলেন। মিডিয়াম ডিভাইসে 4টা করে, আর লার্জ ডিভাইসে 3টা করে। কয়টা, 4টা করে,
এটা হলো এক্সট্রা লার্জে চলে গেছে। এক্সট্রা লার্জে আবার বললাম আমি এক্সট্রা লার্জে 3টা করি, 3 কলাম সমপরিমাণ, ঠিক আছে। বড় ডিভাইসে 4টা করে দেয়, 4 কলাম করে দেখাবে, মানে কলাম কত করে আছে এখানে 3 করে, 3 কলাম করে 4টা ভাগ হয়েছে আর কি। এখন যদি এটাকে আরেকটু ছোট করেন 3টা হয়ে গেছে। এখন কত কলাম করে 4 কলাম করে আছে, আর একটু ছোট করলে 2টা করে। আমার লেখা কিন্তু এখন যে কোনো ডিভাইসে কেউ পড়তে পারতেছে, ঠিক আছে, যে কোনো ডিভাইসে পড়া যেতেছে না, যত ছোট হোক লেখা কিন্তু সমস্যা হয়েছে। এই জন্য বলা হয় বুটস্ট্র্যাপ কি অটোমেটিক রেসপন্সিভ। এখন এরকম অনেকগুলা ক্লাস আছে, আপনাদের কাজ হবে কি এই ক্লাসগুলো নিয়ে রিসার্চ করা, যাতে কোন ক্লাস কিসে কিসে ইউজ হইতেছে। আর ক্লাসগুলো কিন্তু দেখবেন ক্লাসের নামের মধ্যেই ডিফাইন করা থাকে। এই যে কল এক্সেল 3 মানে কলাম নিব এক্সট্রা লার্জ ডিভাইসের জন্য 3টা, একটু আগে ইউজ করলাম বিজি, ইউজ করলাম বিজি ইনফো, বিজি কালার, এগুলো বিজি মানে কি ব্যাকগ্রাউন্ড। দ্যাট মিনস ক্লাসের নামের মধ্যেই কিন্তু বলা আছে কোনটা কেন ইউজ হয়। এখন ক্লাসগুলো কই পাবো, এখানে বিভিন্ন টাইপের যেহেতু ক্লাস লিস্ট করা ওইভাবে, এখানে যেটা লিস্ট করা আছে সেটা হলো কি, আচ্ছা লিস্টের আগে একটা জিনিস দেখে, বুটস্ট্র্যাপের ভাষায় আপনার এই যে ব্রেক পয়েন্ট, লেআউটের মধ্যে কি ব্রেক পয়েন্ট, ব্রেক পয়েন্ট মানে কি, এই যে আমি বড় ছোট করতেছি না, একটা নির্দিষ্ট পর্যায়ে যাওয়ার পরে তো তার ডিভাইসটা চেঞ্জ হইতেছে, একটা নির্দিষ্ট পিক্সেল কমার পরে চেঞ্জ হইতেছে না, এটা কতটুকু, এটা কতটুকু, এই জিনিসটা ব্রেক পয়েন্টের জন্য সে কি করে দিছে, ডিক্লেয়ার করে দিছে যে স্মল ডিভাইস কতটুকু 576 থেকে আর এক্সট্রা স্মলের জন্য ক্লাসিক ইনফিক্স কি নাম, দ্যাট মিনস এটা ইউজ করা হয় না, ঠিক আছে। এক্সট্রা স্মলের জন্য কোনো কিছু লাগে না, এক্সট্রা স্মলের জন্য কোনো কিছু ইউজ করা হয় না, এটা অটোমেটিকই নেয়। এক্সট্রা স্মল বলতে কোন ডিভাইস বোঝানো হয়েছে, যেটা 576 থেকে ছোট, 576 পিক্সেলের থেকে ছোট। এক্সট্রা স্মলের জন্য করা যায়, আপনাকে কাস্টম সিএসএস করতে হবে। বুটস্ট্র্যাপের ভাষায় যেটা, যে স্মল ডিভাইস থেকে সে শুরু করছে 576 থেকে বড়, বড় কত পর্যন্ত, স্মল ডিভাইস কত পর্যন্ত 576 থেকে বড় কত পর্যন্ত 767 পর্যন্ত, 68তে গেলে আবার সে কি হবে, মিডিয়াম ডিভাইসে চলে যাবে 767 পর্যন্ত। তো আমরা যদি এটাকে একটু ইয়ে করি, কারণ রেসপন্সিভ দিতে গেলে এখন কততে আছে 400 কোনটাতে আছে, তার মানে এক্সট্রা স্মলে আছে না। এখন যদি আমরা এটাকে 576 নিয়ে আসি, বললাম 576, এখন কিসে আছে, স্মল ডিভাইসের মধ্যে আছে, স্মল ডিভাইস। এখন যদি ইনকেস একটু ছোট হয়, যে 575 সে এক্সট্রা স্মলে চলে গেছে, আর 576 যখন যাবে তখনই সে স্মল ডিভাইস, স্মল ডিভাইস। এরপরে 576 থেকে 767 পর্যন্ত, 767 পর্যন্ত কি মিডিয়াম। যখনই 768তে যাবে তখন সে কি করবে, মিডিয়াম ডিভাইসে চলে যাবে। 768তে গেলে কি হবে, মিডিয়াম ডিভাইসে চলে যাবে। এরপরে আপনার সেম ভাবে 991 থেকে মিডিয়াম ডিভাইস, 991 পর্যন্ত, 767 থেকে 991 পর্যন্ত মিডিয়াম ডিভাইস, 992তে যাওয়া মাত্র সে কি এখন লার্জ ডিভাইস হয়ে গেছে, ঠিক আছে। তো এই মেজারমেন্টটা বুস্টারের মধ্যে দেওয়া আছে বাই ডিফল্ট, এই মেজারমেন্টটা, এটাকে আপনি এই মিডিয়া কোয়েরি ইউজ করে কিন্তু ইয়ে করে কি করে, রেসপন্সিভ করে। এখানে কয়েক রকমের মিডিয়া কোয়েরি দেওয়া আছে, এটা আবার পয়েন্ট ধরে করা আছে। 575.98 পিক্সেল পর্যন্ত স্মল ডিভাইস থাকবে, যখনই 0.99 চলে যাবে তখনই সে মিডিয়াম ডিভাইসে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা রেসপন্সিভের বিষয়, রেসপন্সিভের ক্লাসে বিস্তারিত করব না। এর আগে যেটা দেখি কম্পোনেন্টগুলো কই আছে, এই যে কম্পোনেন্টস মানে হলো কি, যে আমাদের যে রেডিমেড কম্পোনেন্টগুলো থাকে বললাম, যেগুলো আমরা ইউজ করতে পারি,
এখানে সব রেডিমেড কম্পোনেন্টগুলো দেওয়া আছে, এটা ইউজ করার জন্য আমরা এখানে কন্টেনার সব রিমুভ করে নিই এগুলো। ঠিক আছে, এখন ধরেন এই জায়গার মধ্যে আমরা একটা ওয়েবসাইট বানাবো, এখানে একটা ওয়েবসাইট ডিজাইন করবো। ওয়েবসাইটের মধ্যে সর্বপ্রথম কি থাকে? সর্বপ্রথম কি থাকে উপরে? হ্যাঁ, কি থাকে? না, এত উপরেও না, একটু নিচে আসে, ন্যাপবার থাকে। ঠিক আছে, এই জায়গা থেকে ক্যালকুলেশন হয় কোথা থেকে? এখান থেকে। এর বাইরে যেটা আছে ওটা তো হেডিং এর মধ্যে। ওয়েবসাইটের উপরে থাকে একটা নেভিগেশন বার বা নেভিগেশন মেনু যেটাই বলে। কম্পোনেন্টের মধ্যে একটু নিচে আসলে দেখবেন নেভিগেশন বার দেওয়া আছে। ঠিক আছে, এখন যে ক্লাসগুলো ইউজ করতেছি না, ছোট ছোট কল, এক্সেল, বিজি কালার, তারপরে আর অনেক আছে, মার্জিনের জন্য আছে এম, তারপরে এমএক্স, এমওয়াই, পিএক্স, পিওয়াই, এই ক্লাসগুলো পাবো তো। এগুলোর যথার্থ এরকম কোনো লিস্ট নাই, বাট এগুলো পাবেন কোথায়? কম্পোনেন্টের মধ্যে যে কম্পোনেন্টগুলো রেডি করছে না, এই কম্পোনেন্টগুলোর মধ্যে দেখবেন এরকম এরকম ক্লাস দেওয়া আছে। এই যে কন্টেইনার ফ্লুইড, কন্টেইনার ফ্লুইডের কাজ আবার কি? কন্টেইনার ফ্লুইড হলো কি, কন্টেইনারে কি হয়, আমার দুই সাইডে একটা নির্দিষ্ট অংশ ছেড়ে দেয়, মাঝখানে একটা অংশ রাখে। আর কন্টেইনার ফ্লুইড হলো একটু বড় সাইজের কন্টেইনার। কন্টেইনার ফ্লুইড মানে হলো কি একটু বড় সাইজের কন্টেইনার। এটাই যে আমরা এখানে একটা কন্টেইনার ফ্লুইড ইউজ করি। কন্টেইনার ফ্লুইডের মধ্যে যদি কোনো টেক্সট লিখি, সেটা কি কোনো জায়গা রাখছে? এটাকে বলা হয় কি কন্টেইনার ফ্লুইড। আর শুধু কন্টেইনার মানে গ্যাপ বেশি থাকবে। কন্টেইনার আর কন্টেইনার ফ্লুইড। তো আমরা এখান থেকে একটা নেভিগেশন বার দেওয়া আছে। নেভিগেশন বারের বিভিন্ন টাইপের যে কম্পোনেন্টগুলো, এগুলোকে আলাদা করে দিচ্ছে। নেভিগেশন বারের ইমেজ এন্ড টেক্সট, ন্যাভ, তারপরে কি আছে, ফর্মস, এই সবগুলোকে মিলে একটা নেভিগেশন বার রেডি করা আছে। ঠিক আছে, নেভিগেশন, হ্যাঁ হ্যাঁ, এটা আমরা অ্যাপ্লাই করবো। ধরেন এই যে এখানে দেখেন HTML সহ দেওয়া আছে না, আপনার HTML এবং CSS এর ক্লাস সহ দেওয়া আছে। এটাকে আমরা জাস্ট ধরেন এই ডিজাইনটা আমরা নিব আগে, এটাকে জাস্ট কপি টু ক্লিক করব। ঠিক আছে, কোডটাকে কপি করে নিই, আমরা এখানে একটা কমেন্ট করে রাখি যে নেভার স্টার্ট হিয়ার, আর একটা করলাম কি, আরেকটা করলাম কি, নেভার এন্ড হিয়ার, যাতে কোড এলোমেলো না হয়ে যায়। এবার আমরা যেটা কপি করছিলাম এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি, কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। এখন এখানে এসে দেখবো কি নেভিগেশন বার চলে আসছে। আমার এখানে কোনো HTML CSS করা লাগছে এবং কি ড্রপ ডাউন সহ দেওয়া, ড্রপ ডাউন সহ করে দিচ্ছি। এখন সবাই তো আর এটা ইউজ করবে না, আমাদের করতে হবে কি এটাকে কাস্টমাইজ করতে হবে নিজের দরকার অনুযায়ী। আমার এখানে মেনু বেশি থাকতে পারে, মেনু কম থাকতে পারে, এমন হইতে পারে যে আমার মেনু এই পাশে, সার্চ বার মাঝখানে, আবার সার্চ বার নাও থাকতে পারে। তো এটাকে আমার কাস্টমাইজ করতে হবে। সর্বপ্রথম যে কাস্টমাইজটা, এখানে কোন কন্টেইনার আছে বলেন তো? এখানে কোন কন্টেইনার? না না, কন্টেইনার নাকি কন্টেইনার ফ্লুইড? কন্টেইনার ফ্লুইড আছে। এখন আমার কন্টেইনার ফ্লুইড যদি লাগে যে কন্টেইনার ফ্লুইড আমার ওয়েবসাইটে আছে, তাহলে সমস্যা নেই। আর যদি এমন হয় যে না আমার এখানে কন্টেইনার ফ্লুইড না, কন্টেইনার দরকার, তাহলে দেখবেন উপর দিকে এই যে কন্টেইনার ফ্লুইড দাও না, ফ্লুইডটা কেটে দেন, ফ্লুইড চলে গেছে না, এখন কন্টেইনারের মধ্যে চলে আসছে। এরপরে ধরেন আমার এই যে মেনুটা আছে, এই মেনুটাকে যদি আমি মুভ করতে চাই, মেনুটা বাই ডিফল্ট আছে কোথায় আগে দেখেন, এই যে আমার মেনু আনঅর্ডার লিস্ট দিয়ে না CSS এ মেনু তৈরি করছেন। তো মেনুর মধ্যে কি ইউজ করে? আনঅর্ডার লিস্ট ইউজ করে। আনঅর্ডার লিস্টের মধ্যে কি লিখছে? ন্যাপবার, ন্যাপ মানে এটা ন্যাপবার, একটা ন্যাপবারের মধ্যে যে মেনু এটা। এরপর লিখছে ME অটো, ME অটো। এই ME অটো মানে কি? ME অটো মানে হলো মার্জিন, মার্জিন জিরো না, মার্জিন এন্ড, বুঝলাম কি
আগে বুটস্ট্র্যাপে ছিল মার্জিন লেফট, তার মানে আগের ভার্সনে আমি কি ইউজ করতাম, এখানে হয়তো বা মার্জিন লেফট অথবা মার্জিন রাইট এরকম হয়তো ছিল, ঠিক আছে। এখন কোনটা ইউজ হয়, এমই। এমই মানে মার্জিন এন্ড, যদি মার্জিন শুরুতে থাকে তাহলে কি এমএস, এম এস। এখন বললাম মার্জিন এন্ড অটো। এন্ড অটো মানে কি, অটো মানে হলো যতটুকু জায়গা আছে ততটুকু, এই যে যতটুকু জায়গা আছে, মানে এখানে তো একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা আছে না, ধরুন এখানে দুটো ভাগ করা আছে, এতটুকু হলো আমার মেনু। আর এই যে স্পেসটা আছে এটাকে অটোমেটিক যতটুকু স্পেস খালি আছে। এবার যদি আমি চাই আমি মেনুটাকে আমি এই পাশে নিয়ে আসবো আর এই স্পেসটাকে এই পাশে নিয়ে আসবো, তার মানে এখন আমার মার্জিন আছে কোথায়, স্টার্টে না এন্ডে? এই বক্সটা ধরেন আমার মার্জিন, এটা আছে কি স্টার্টে না এন্ডে? এন্ডে আছে না? এটাকে যদি আমি শুরুতে আনতে চাই কি করতে হবে, এটাকে স্টার্টে নিয়ে আসতে হবে। স্টার্টে আনতে গেলে আমি এখানে কি করব, কোডে গিয়ে চেক করবো যে এখানে এন্ড দেওয়া আছে না, এটাকে স্টার্টে নিলে কি করবো, মানে কি মার্জিন স্টার্ট অটো। এখন মার্জিনটা চলে যাবে কোথায়, শুরুতে, আর ওটা অটোমেটিক কোথায় চলে যাবে, শেষে, অটোমেটিক শেষে চলে যাবে। আবার যদি বলেন শুধু এম অটো, তার মানে কি স্টার্টেও না এন্ডেও না, স্টার্টেও না এন্ডেও না, দ্যাট মিনস কি মাঝামাঝি। এম অটো মানে কি স্টার্টেও না, যদি স্পেসিফিক কোনো দিকে মার্জিন চান সেটা মার্জিন স্টার্ট অথবা এন্ডিং, আর সেন্টারে চাইলে জাস্ট মার্জিন অটো। ও কি করবে, দুই সাইডে সমান ভাগ করে দিয়ে দিচ্ছে, যে স্পেসটা ছিল দুই সাইডে সমান ভাগ করে দিয়ে দিচ্ছে। সেম এস এই যে এখানে একটা সার্চ বক্স দেওয়া আছে, সার্চ বক্স কীভাবে কাজ করে, সার্চ বক্স মূলত একটা ফর্ম থাকে, সার্চ বক্স কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো ফিল্ড থাকে না, এটা কি থাকে, একটা ফর্ম থাকে, একটা ফর্ম থাকে। সো এই ফর্মটা দেখবেন একটু নিচে আসলে এই যে এখানে একটা ফর্ম দেওয়া আছে, ফর্মের মধ্যে আবার একটা ক্লাস দেওয়া আছে দেখবেন ডিফ্লেক্স। ডিফ্লেক্স মানে কি, ডিফ্লেক্স মানে কি, ডিফ্লেক্স মানে হলো ডিসপ্লে ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্স ইউজ করছেন না, ওই ডিসপ্লে ফ্লেক্সকে এখানে লেখা হয় কি ডিফ্লেক্স। ডিফ্লেক্স মানে ডিসপ্লে ফ্লেক্স। কারণ ডিসপ্লে যদি ব্লক হইতো কি লিখতাম, ডিসপ্লে ব্লক হলে ডি ব্লক, ডি ব্লক ডিসপ্লে ব্লক, ঠিক আছে। এগুলো শর্ট ফর্ম, এগুলো যখন এক দুইটা জায়গায় ইউজ করবেন না দেখবেন পরে নিজে নিজে ক্লাস দেখলে আপনি আয়ত্ত করতে পারতেছেন। তারপরে আপনার ফর্ম রাখতে পারেন, অথবা যদি ফর্ম আগে পরে আনতে চান, ফর্মটা আনঅর্ডার লিস্টের পরে আসে না, ফর্মটাকে যদি আমি এখান থেকে কাট করে আনঅর্ডার লিস্ট শুরু হয়েছে কোথায় দেখি, এখানে শুরু হয়েছে না, শুরুতে বসাই ফর্মটা কই চলে আসবে, শুরুতে, ফর্মটা চলে আসবে শুরুতে। এরপর এটা মাঝখানে আছে মানে মার্জিন অটো দেওয়া আছে, এটা যদি শেষে নিতে চাই কি করব, না মার্জিন কোন দিকে দিব, তাই আমি চাইতেছি এই জিনিসটাকে শেষে নিয়ে যাবে, আগে মার্জিন থাকবে তারপরে আমার কন্টেন্ট থাকবে না। আর মার্জিন আগে থাকা মানে কি, মার্জিন স্টার্ট হয়ে গেল, এই যে এম দেওয়া আছে, এখানে বললাম কি মার্জিন স্টার্ট। এখন আমার মার্জিন চলে আসছে শুরুতে, যেটা দুই পাশে সমান ভাগ করা ছিল, এই মটল কি দুই সাইডে সমান ভাগ করে দিছি। এখন কি মার্জিনটা সামনে চলে আসছে, আইকনগুলা কি মেনুগুলা কি লাস্টে চলে গেছে। এরপরে দেখেন দেওয়া আছে কি MB2, MB2, MB মানে কি, এম মানে তো বুঝলাম মার্জিন, এম মানে মার্জিন, মার্জিন স্টার্ট মানে শুরুতে, মার্জিন এন্ড মানে শেষে, তাহলে MB মানে কি মার্জিন বটমে, বি মানে কি বটম, তাহলে মার্জিন টপ হলে কি লিখতাম, MT। MT আছে মনে হয় এখানে নাই, যদি MT লেখে ঠিক আছে, মার্জিন টপের জন্য MT। এখন মার্জিন তাইলে টপ বটম লেফট রাইট চতুর্দিকে মার্জিন দিতে পারবেন না, যদি আমার এটার পরে একটা কোনো কন্টেন্ট থাকে, ধর ন্যাভিগেশন বার এখানে শেষ, এরপরে আমি একটা ডিম নিলাম, একটা ডিম নিলাম, ডিমের মধ্যে একটা বাটন নিলাম, ডিমের মধ্যে একটা বাটন নিলাম এই জায়গায়, ঠিক আছে। এখন এটাকে যদি আপনি কি করতে চান, ডিফটার মার্জিন টপ দিবেন, কি লিখবেন এমটি। এমটি এর ক্ষেত্রে আপনি ভ্যালু কত দিবেন, এটার জন্য ভ্যালু কত, বুটস্ট্র্যাপে সব ভ্যালু দেওয়া থাকে, বুটস্ট্র্যাপে নির্দিষ্ট কিছু ভ্যালু দেওয়া থাকে, সেগুলো হলো 2, 4, 5, 6 এরকম, এর বেশি 2, 4, আমি যদি 3 দিই যে MT3, 3তে এখন অ্যাড করছে মনে হয় সামান্য কিছু,
সামান্য একটু অ্যাড করছি, এই যে কতটুকু, এতটুকু, ঠিক আছে, এতটুকু অ্যাড করছি। এরপর ধরেন MT2, তার থেকে আরেকটু কম, MT1 আছে, সামান্য একটু নামছে, সামান্য একটু কিন্তু নামছে, এই যে এতটুকু। এখান থেকে আপনি 6 পর্যন্ত যেতে পারেন। 6 এ কি কোনো গ্যাপ হয়েছে? কেন 6 কোনো ডিক্লেয়ার করা নাই। ডিক্লেয়ার তাহলে কত করা আছে? 1 2 3 4 আছে, 4 আছে, 5 ও আছে, 5 পর্যন্ত আছে। দ্যাট মিনস এতটুকু 5 পর্যন্ত। যদি 6 বা 7 না, খুব বেশি ইয়া পর্যন্ত করা নাই যে আমার মার্জিন 100 পিক্সেল দরকার, 200 পিক্সেল দরকার, তখন আবার স্টাইল সিএসএস করতে হয়। এছাড়াও আবার আরেকটা কাজ আছে, সেটার নাম হলো হেল্পার সিএসএস। এর নাম শুনছেন? হেল্পার সিএসএস হলো, হেল্পার সিএসএস কোনো ইয়া না, মানে এরকম লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক না। এটা হলো কি, ডেভেলপাররা নিজেরাই একটা ফাইল নিজে ক্রিয়েট করে রাখে। ধরুন আপনি একটা ফাইল আপনি ক্রিয়েট করে, যে বুটস্ট্র্যাপ সিএসএস যে বানাইছে, আপনি কি এখন বুটস্ট্র্যাপ বানাইতে পারবেন না? ইউজ তো করতেছেন, নিজে বানাইতে পারবেন না? প্রসেসটা তো জানেন। এখানে কি করছে, অনেকগুলো সিএসএস আগে থেকে লিখে রাখছে। তো আপনার ধরেন ওয়েবসাইটের জন্য বেশিরভাগ ক্ষেত্রে মার্জিন টপ 10 পিক্সেল, 20 পিক্সেল, 30 পিক্সেল, 40 পিক্সেল দরকার হয়। তো আমি যদি আমার এখানে একটা ইয়া লেখা আছে স্টাইল সিএসএস, আমি ধরেন এখানে নতুন একটা ফাইল বানাবো, এখান থেকে ফাইল বানানো যায়। এই যে নতুন একটা ফাইল বানালাম, কি হেল্পার ডট সিএসএস, হেল্পার সিএসএস। এটার মধ্যে আমি কি করব, আমার এখানে ডিক্লেয়ার করা আছে কত পর্যন্ত, MT5 পর্যন্ত না, আমি এখানে বললাম কি MT10, মার্জিন টপ কত 10 দিলাম, যে 100 পিক্সেল আমার মতো ক্রিয়েট করে নিলাম, তো 10 দিলাম 100 পিক্সেল। এরপরে ধরেন এখানে দিলাম 20 জন্য দিলাম 20। এটা ধরেন এরকম অনেকগুলো আপনি কি করলেন, একদিন সময় নিয়ে বসে একটা বানাইলেন আপনার জন্য, এটা লাইফ টাইম আপনার কাছে থাকবে এরকম রেডিমেড। এরপর আপনি যখন নেক্সট প্রজেক্ট বানাতে থাকবেন, কি করবেন, জাস্ট হেল্পার সিএসএস টাইনে আপনার ফাইলের সাথে লিঙ্ক আপ করে দেবেন, লিঙ্ক সিএসএস, সিএসএস ফোল্ডারের মধ্যে হেল্পার সিএসএস। হেল্পার সিএসএস এ কি হয়েছে, এখন যদি আমার বেশি গ্যাপ দরকার হয়, আমি বললাম মার্জিন টপ 10 করতে পারতেছি না। এরকম যদি আপনার কাছে একটা রেডি করা থাকে যে একদম 10 থেকে শুরু করে 100 পর্যন্ত, 10 20 30 40 50 60 70 80 90 100, তো আপনার ধর মার্জিন টপ করা লাগবে, 4টা জিনিস করা লাগবে, 4 দুগুণে 8টা করা লাগবে। মার্জিন টপ, প্যাডিং টপ, মার্জিন বটম, প্যাডিং বটম, মার্জিন লেফট, প্যাডিং লেফট, মার্জিন রাইট, প্যাডিং রাইট, আর মার্জিন বটম, প্যাডিং বটম। মানে উপর নিচ ডানে বামে 4টা করে, মার্জিনের 4টা, প্যাডিং এর 4টা, 4 দুগুণে 8টা। এই 8টার জন্য আপনি 10 20 30 40 50 60 70 80 90 100 পর্যন্ত চাইলে রেডি করে রাখতে পারেন, ঠিক আছে। এটা হলো যে আপনার নিজস্ব একটা তৈরি করার মতো। বুটস্ট্র্যাপ কিন্তু ওই কাজই করছে, আগে রেডি করে দিয়ে রাখছে, ঠিক আছে। তো এখন যদি আমরা এখানে মার্জিন টপ দিতেছি, যদি প্যাডিং টপ দিয়ে কি লিখবো, পিটি, প্যাডিং টপ দিলে পিটি, আর ভ্যালু ওই সেম 1 2 3 4 5 পর্যন্ত, ঠিক আছে। বাটনের প্যাডিং টপ মার্জিনের মতো লাগতেছে না? কেন লাগতেছে? প্যাডিং দিছি কোথায়, ডিভের মধ্যে না? বাটন আছে কোথায়, ডিভের ভিতরে। দ্যাট মিনস এটা পুরোটাই কিন্তু একটা ডিভের মধ্যে আছে। এটা দেখা যাবে যখন এখানে আপনি কোনো একটা কালার দিবেন, যে বিজি, এখন বোঝা যাইতেছে। এভাবে মার্জিন টপ বটম লেফট রাইট ইউজ করতে পারেন, ঠিক আছে। এরপরে আপনার যদি ইনকেস 1টা 2টা 3টা 4টা দেওয়া আছে, আরও বেশি থাকতে পারে, আরও বেশি দরকার, তখন কি করবো, তখন এই 4টা কিন্তু 4 রকমের, এখানে কিন্তু 4টা ভ্যারিয়েশন আছে। 4টা ভ্যারিয়েশন কেন দিছে, আপনার যেটা লাগবে ওইটাকে আপনি ডুপ্লিকেট করে নেবেন, কারণ এক একজন একটা, আপনার ড্রপ ডাউন বেশি লাগতে পারে, এই জন্য একটা ড্রপ ডাউন দিছে। আমার যদি আরও একটা ড্রপ ডাউন লাগতো, আমি কি করতাম, এটাকে ডুপ্লিকেট করে নিতাম। একটা আছে ডিজেবল, যদি ডিজেবল লাগে তখন ডিজেবলটা কপি করবো। একটা দিছে হোম, এটা আবার কি অ্যাক্টিভ, যেটা হাইলাইট হয়ে আছে। আর নর্মাল যেটা রেগুলার, ওটা হলো কি যে লিঙ্ক, এটা হলো রেগুলার যে অপশনগুলো থাকে লিঙ্কটা। এই লিঙ্কটা আছে কোনটাতে, এই যে ন্যাভ আইটেম। শুধুমাত্র অ্যাঙ্করটা কিন্তু কপি করা যাবে না, কারণ পুরো একটা লিস্ট আইটেম কি করতে হয়, কপি করতে হয়। লিস্টের এক একটা আইটেম কি, মানে নেভিগেশন বার একটা মেনুকে একটা লিস্টের আইটেম,
আমি শুধু অ্যাঙ্করটা কপি করলে কিন্তু হবে না, আমার কি করতে হবে, সম্পূর্ণ লিস্ট আইটেমটাকে কপি করে নিতে হবে। এই লিস্ট আইটেমটাকে আমি কপি করে ধরেন নিচে আরও 2-3টা পেস্ট করে দিলাম। ড্রপ ডাউন চালে রাখতে পারেন, ডিজেবলটা দরকার নেই, ডিজেবল থাকে না। এভাবে আপনি নতুন নতুন মেনু কি ক্রিয়েট করতে পারেন। এগুলাকে আপনি পরে রিনেম করে দেবেন, যেমন অ্যাবাউট, তো কি থাকতে পারে, ব্লগ থাকতে পারে, গ্যালারি থাকতে পারে। কোথায়, এখানে, ঠিক আছে। তারপর আরেকটা মজার জিনিস দেখি, এটাকে যখন আমি ছোট স্ক্রিনে নিয়ে আসবো, বুঝতে পারছেন, এই জিনিসটা আমরা ক্রিয়েট করছি। নেভিগেশন বার ফর্মটা দরকার নেই। অটোমেটিক। এখন এই যে এই কাজটা হইতেছে, এই কাজটা কি দিয়ে হইতেছে, সিএসএস দিয়ে হইতেছে, হ্যাঁ, এটা হইতেছে কি দিয়ে, জাভাস্ক্রিপ্ট দিয়ে। তো ইনকেস যদি আপনার এই জিনিসটা ইনকেস লিঙ্ক আপ করতে ভুল হয় বা ধরেন লিঙ্ক আপ করেন নাই, তখন কিন্তু আপনার এটা আসবে, কারণ এই ডিজাইন আসতেছে কোত্থেকে, সিএসএস থেকে। বাট এই যে ড্রপ ডাউন এখন তার কাজ করলো না, কারণ এটা আসতেছিল কোত্থেকে, জাভাস্ক্রিপ্ট। এখন একটা কাজ করলো। তো বুটস্ট্র্যাপ প্রথম প্রথম যখন ইনস্টল করে তখন অনেকেরই প্রবলেম হয় যে বুটস্ট্র্যাপ কানেক্ট করছি বাট ড্রপ ডাউন নামতেছে না, তখন কি চেক করতে হবে তাহলে, সে জাভাস্ক্রিপ্ট লিঙ্ক করছে। মানে আপনার কাছে যদি আপনার কোনো ক্লাসমেট বলে যে আমি তো লিঙ্ক আপ করছি, কাজ করতেছে না, মানে ড্রপ ডাউন আসতেছে না, তখন আগে আপনাকে ফার্স্টে কি জিজ্ঞেস করবেন, আগে চেক করেন জাভাস্ক্রিপ্টটা কানেক্ট করছেন, কারণ আপনি জানেন কোনটা কি কাজ করে। যদি ডিজাইন না আসতো তাহলে কি ভাবতাম, হয়তো বা সিএসএস কানেকশনের সমস্যা। যেহেতু ডিজাইন আসছে বাট ফাংশনালিটি কাজ করতেছে না, তাহলে কই চেক করবো জাভাস্ক্রিপ্ট আছে কিনা। এখন এরপর ন্যাপবারের জায়গায় মনে করেন আপনি টেক্সটও দিতে পারেন। এখানে ধরেন আপনার টিয়া দিলেন যে ই-লার্নিং, যদি এখানে টেক্সট থাকে তাহলে তো নর্মাল টেক্সট বসাই দিতে পারতেছেন। আর যদি এখানে ইমেজ থাকে, যদি এখানে কি ইমেজ থাকে, অনেকে তো লোগো ইউজ করে, সবাই তো টেক্সট ইউজ করে না, তখন কি করবো, একটা আইকন দরকার। আইকনের জন্য একটা ওয়েবসাইট জানেন, নাম হলো ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকন, এখানে বিভিন্ন টাইপের আইকন দেওয়া আছে, এটা যে কেউ ইউজ করতে পারে। এটা গ্রাফিক ডিজাইনাররা ইউজ করে, ওয়েব ডিজাইনাররা ইউজ করে, ইউআইএক্স ডিজাইনাররা ইউজ করে। এখানে সব টাইপের আইকন দেওয়া আছে। এখানে ধরেন আমি কি লিখি, একটা আইকন পাই কিনা, এখান থেকে যে কোনো একটা আইকন নিলাম, ধরেন পিএনজি ইমেজ, পিএনজি এসভিজিও দেয় বাট এসভিজিটা পেইড, পিএনজিটা ফ্রি। কারণ আমরা এখান থেকে একটা আইকন নিলাম, এই যে ডাউনলোড কি এসভিজিটা কি প্রিমিয়াম, আর পিএনজিটা ফ্রি, এখান থেকে আমরা ফ্রি ডাউনলোড করতে পারি। পিএনজি এটা রাখবো কোথায়, ই-লার্নিং এর যে জায়গাটা, এইখানে একটা কি করবো, ইমেজ ট্যাগ নিয়ে আসবো। ইমেজ ট্যাগ, ইমেজ কোথায় আছে, ইমেজ ফোল্ডারের মধ্যে ই ডট পিএনজি, ই ডট গঞ্জাম লাগছে না, ইমেজ তো অনেক বড়। এখন ইমেজের সাইজ সেমভাবে আপনি দুইভাবে কমাইতে পারেন। কোন দুইভাবে, একটা হলো বুটস্ট্র্যাপের মধ্যে, আরেকটা হলো কাস্টম সিএসএস। এখানে ক্লাস ধরে সিএসএস এর মধ্যে বলবেন যে উইথ এত পিক্সেল বা এত পার্সেন্ট। আর বুটস্ট্র্যাপের ভিতর থেকে যদি কমাইতে চান অবশ্যই কি করতে হবে, ইমেজে ক্লাস নিতে হবে। উইথের শর্ট ফর্ম কি, বুটস্ট্র্যাপের ভাষায় ডাব্লিউ, ডাব্লিউ 100 মানে কি, উইথ 100%। ডাব্লিউ 100 মানে কি, উইথ 100%, উইথ 100%। 100% দেওয়া না দেওয়া সমান, 100% মানে সে এমনিও 100%এই আছে। তো আমি যদি 50 দিই, দ্যাট মিনস কত পার্সেন্ট, 50%। ছবিটা তার অর্ধেক সাইজে
চলে আসবে সেম এজ এখানে 10 20 30 40 পর্যন্ত দেখি যে উইথ 10 কাজ করবে না। কত পার্সেন্ট পর্যন্ত কাজ করবে? W50 আর W100 পর্যন্ত কাজ করবে। W50 আর W100। যদি ইমেজ বেশি ছোট লাগে অথবা একটা ট্যাগ ট্রাই করতে পারেন, এটার নাম হলো কি IMG ফ্লুইড। IMG ফ্লুইডটা কি কাজ করে তার ইমেজটা আগে ছোট করে নিই, তারপরে IMG ফ্লুইডের কাজ দেখাইতেছি। IMG ফ্লুইডের কাজ কি? IMG ফ্লুইডের কাজ হলো, ধরেন আমি নেভিগেশন বার পরে আরেকটা কন্টেইনার নিলাম, এরপরে কন্টেইনারের মধ্যে একটা কি নিলাম, রো কেন নিছি? রো ক্লাসটা কি করে? 12টা ভাগ করে। ওই 12টা ভাগ কিন্তু এই রো ক্লাসটাই করে। রো ক্লাস না দিলে কিন্তু আপনার কল কাজ করবে না। রো মানে কল অবশ্যই কোথায় রাখতে হবে? রো এর ভিতরে। আমি যদি রো এর ভিতরে আরেকটা ডিভ নেই, যে ডেমো নামে একটা ডিভ নিলাম, রো এর মধ্যে কি ডেমো নামে একটা ডিভ নিছি। এখন ডেমোর মধ্যে যদি আমি বলি যে কল এক্সেল 2, এর মাঝখানে যদি টেক্সট বসাই, অবশ্যই কোথায় থাকতে হবে? রো এর মধ্যে। যদি রো এর মধ্যে কাজ করার কথা না, কিভাবে কাজ করছে? কোনোভাবে হয়তো বা কাজ করছে, আগে কাজ করতো না, এখন এটা কি করে? রো এর মধ্যেও কাজ করে। অবশ্যই রো এবং কলের মাঝখানে অন্য কোনো ডিপ চেষ্টা করবেন না রাখা। রো এবং কলের মধ্যে চেষ্টা করবেন অন্য কোনো ডিপ না রাখা, যাতে এরকম থাকে যে ডিরেক্ট রো এর মধ্যে আমার কি কল। এরপরে যদি ডিপ লাগে, কলের ভিতরে আপনি আলাদা আলাদা করে ডিপ নিয়ে নেন। ঠিক আছে? এখন কল এক্সেল 2 কতটুকু আসছে? এতটুকু জায়গা। এখন ইনকেস আমি এখানে একটা ছবিও বসাই, টেক্সট বসাইলাম, আবার নিচে একটা কি করলাম, ইমেজ ট্যাগ নিয়ে একটা ছবি বসাইলাম, ইমেজের মতো e.png এরকম। এখন আমার কল কতটুকু? কল এতটুকু না, কল টু তো এতটুকু জায়গা। এখন ইমেজ চলে গেছে কি কলের বাইরে, কারণ ইমেজ যখন উইথ বড় থাকে ওটা অটোমেটিক কলের বাইরে চলে যায়। এখন আমি চাই যে এটা অটোমেটিক যতই বড় ছোট হোক আমার কলের ভিতরে থাকবে। ঠিক আছে? কলের ভিতরে থাকবে। এই কাজটা করার জন্য মূলত ইমেজের সাথে কি ইউজ করা হয়? IMG ফ্লুইড। IMG ফ্লুইড দিলে আমার ইমেজ অটোমেটিক কল অনুযায়ী কি হয়, বড় ছোট হয়। যদি আমি বলি যে কল MD6, মিডিয়াম ডিভাইসে অর্ধেক স্ক্রিন সম্পূর্ণ, যদি ছোট করে নিয়ে আসি, ও কিন্তু কলের বাইরে আর যাবে না। কি কলের বাইরে আর যাবে না, স্ক্রিন যতই বড় ছোট। এই জন্য ইউজ করা হয় IMG ফ্লুইড, এবং এই জিনিসটা ভালো ইউজ করা। ইমেজ যখন ইউজ করবেন বুটস্ট্র্যাপ মানে বুটস্ট্র্যাপ ওয়েবসাইটের মধ্যে, সব ইমেজের সাথে ছোট হোক বড় হোক, ইমেজের সাথে IMG ফ্লুইড, যাতে কি রেসপন্সিভ করেন বা বড় ছোট করেন, যাতে কখনো কলের বাইরে না যায় ইমেজ। ঠিক আছে? ইমেজ যাতে কখনো কলের বাইরে না যায়। এরপর কন্টেনারটাকে রিমুভ করে নিলাম। রিমুভ করে নেভিগেশন বারের পরে কি থাকে? একটা ব্যানার থাকে। নেভিগেশন বারের পরে কি একটা ব্যানার থাকে। এখন ব্যানারের জন্য আপনি বুটস্ট্র্যাপের মধ্যে যে স্লাইডার দেখি না আমরা, কোথায়, এই যে ছিল, এই যে স্লাইডার, এই স্লাইডারকে বুটস্ট্র্যাপের ভাষায় বলা হয় ক্যারোসেল। বুটস্ট্র্যাপ ভাষায় কি বলে? ক্যারোসেল বা ক্যারোসেল যেটা বলে। A slideshow component for cycling through elements, images or slides of text like a carousel. How it works? ঠিক আছে? এটার জন্য এই যে নিচে কোড দিয়ে দিছে। বিভিন্ন টাইপের ক্যারোসেল আছে, এটা হলো বেসিক এক্সাম্পল। এরকম ক্যারোসেল। তারপর আপনার ইন্ডিকেটরস সহ আছে। ইন্ডিকেটরস মানে কি? এই যে ছোট ছোট ইন্ডিকেটর করা আছে না, ছোট ছোট ইন্ডিকেটর, এটাকে বলা হয় কি ইন্ডিকেটর। যেখানে ইন্ডিকেটর সহ থাকে এই জন্য এটাকে নাম দিছে কি
ইন্ডিকেটরস। তারপর আছে আপনার ক্যাপশন। ক্যাপশন মানে কি স্লাইডের মধ্যে ছোট একটু টেক্সটও থাকবে। তারপর আবার ক্রসফেড। ক্রসফেড মানে হলো দেখেন এগুলো যেমন স্লাইড হইতেছে না, এক পাশে যাইতেছে, এটা কিন্তু যাইতেছে না, এটা কিন্তু ফেড হয়ে যেতেছে, মিক্স হয়ে যেতেছে, এই জন্য এটার নাম দিছে ক্রসফেড। তারপরে আপনার আছে অটো প্লেইং ক্যারোসেল। অটো প্লেইং মানে অটো প্লে হবে, এটা একটু পর পর দেখেন, ক্লিক করা লাগবে না, এটা অটোমেটিক প্লে হবে একটু পর পর। তারপর আপনার তেমন কোনো ডিফারেন্স নাই। অটো প্লেইং ক্যারোসেল উইথাউট কন্ট্রোলস, এটা অটো প্লে হবে বাট কোনো কন্ট্রোল ছাড়া। কিসের মধ্যে ইউজ যদি স্টার্ট রেখে যাই, অটোমেটিক চেঞ্জ হইতেছে না, কোনো কন্ট্রোল কিন্তু নাই, কোনো ইন্ডিকেটর নাই, বা আচ্ছা ইন্ডিকেটর আছে, ছোটো ছোটো ইন্ডিকেটর আছে, বাট অটোমেটিক কী হয় চেঞ্জ হয়। এগুলো করা হয় অটো প্লেইং ক্যারোসেল। আর একটা অটো প্লেইং ক্যারোসেল উইথাউট কন্ট্রোলস। ডার্ক ভ্যারিয়েন্ট, কালো কালার একটা। তো এখান থেকে আপনি যে কোনোটা ইউজ করতে পারেন। ধর ইন্ডিকেটর সহটাই নিলাম, ইন্ডিকেটর সহটাকে কপি করে দিলাম, কপি করে ন্যাভারের পরে কি দিলাম ব্যানার, ব্যানার বা স্লাইডার যেটাই বলেন, স্টার্ট হেয়ার, এখানে বললাম এন্ড হেয়ার, এন্ড হেয়ার, এখানে এটা পেস্ট করে দেবো। ঠিক আছে, আসবে কিছু? কেন আসবে না? কারণ এই যে এখানে খেয়াল করবেন স্লাইডে যে ইমেজগুলো আসার কথা ছিল এটার সোর্সের জায়গায় কি করছে ডট ডট দিয়ে রাখছে, যে আপনি এটা বসায় নেন, ওরা জাস্ট কি করছে একটা টেমপ্লেট দিয়ে রাখছে। এটার জন্য আমাদের কি লাগবে, ইমেজ লাগবে, ধরেন ব্যাকগ্রাউন্ড ইমেজ, সেখান থেকে কিছু ইমেজ ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করা কোনো ইমেজ নাই, ইমেজ ডাউনলোড হতে অনেক সময় লাগতেছে।
একটা ছবি ডাউনলোড হয়েছে এতক্ষণ, এই যে ডাউনলোড হয়ে গেছে। এগুলো কপি করে কই নিয়ে যাবো, এগুলোকে কপি করে নিয়ে যাবো ইমেজ দিয়ে, এগুলো একটু নাম দিই, স্লাইড 1, স্লাইড 2, স্লাইড 3, স্লাইড 1, স্লাইড 2, স্লাইড 3। এবার এই যে তিনটা ইমেজ জায়গা দেওয়া আছে, এখানে কি করব, ইমেজ ফোল্ডারের মধ্যে স্লাইড 1, ইমেজ ফোল্ডারের মধ্যে স্লাইড 2, ইমেজ ফোল্ডারের মধ্যে স্লাইড 3। এবার দেখি কেমন আসছে। সমস্যাটা কই হয়েছে বলেন তো, বাটন দৌড় দিতেছে উপর নিচে, কারণ কি আমার ইমেজগুলো তো এক সাইজের না, ইমেজগুলো আলাদা আলাদা সাইজের। এখন এটাতে কি করতে পারেন, দুইটা কাজ করতে পারেন। একটা হলো একটু লং টার্ম প্রসেস, মানে কি আপনার ইমেজকে রিসাইজ করে একটা ইয়াতে আনা, মানে একই সাইজের নিয়ে আসে, এটা করতে পারেন। আরেকটা যেটা করতে পারেন, ইমেজটা যে একটা কন্টেনারের মধ্যে আছে না, একটা ডিভের মধ্যে তো আছে, ওই ডিভটাকে একটা ফিক্সড হাইট বলে দেওয়া, ওই ডিভটাকে একটা ফিক্সড হাইট বলে দেওয়া। ইমেজ আছে কোনটার মধ্যে, এই যে ক্যারোসেল আইটেম অথবা কি ক্যারোসেল ইনার, ক্যারোসেল ইনার এর ভিতরে ক্যারোসেল আইটেম, এক একটা কি ক্যারোসেল আইটেম। এখন যদি ক্যারোসেল আইটেমগুলোকে আপনি বলেন, এই যে দেখেন এখনই কিন্তু যে ওভাররাইট হয়ে যাবে, এই ক্যারোসেল আইটেমের সিএসএস করা আছে না অলরেডি, আমরা আবার এটাতে সিএসএস করব, করতে পারি একই কাজ অনেকভাবে করা যায়। কারণ ইনারের মধ্যে বলে দিলাম কেন, যাতে ইমেজের জায়গায় যে কোনো ইমেজ বসাইতে পারে, আর ওটা দিলে কি হবে, আমার ফুল বক্সটাই ছোট হয়ে যাবে। ক্যারোসেল আইটেমকে বললাম যে হাইট 600 পিক্সেল, পাশে কি দিলাম ইম্পর্টেন্ট, যেহেতু এটা কি বুটস্ট্র্যাপের একটা ক্লাস, আর বুটস্ট্র্যাপ ক্লাসে আপনারা যখন সিএসএস করবেন সাথে ইম্পর্টেন্টটা লিখে দেবেন, এক্সক্লামেটরিতে একটা ইম্পর্টেন্ট, তারপর কোশ্চেন মার্ক। কারণ আমি নট শিওর ওটা হাইট যদি নাও থাকে তাও দিয়ে রাখলাম, যে ইনকেস কোনো জায়গা থেকে যদি হাইট পায় সে কি করবে, এটাকে ইম্পর্টেন্ট দেবে, ঠিক আছে। এখন সবগুলোকে একশো মনে হয়েছে না, আরও একটু ছোট করে দিতে পারেন, 600 না দিয়ে যদি 500 দিই, তাহলে কি এক পেজের মধ্যে আমার মেনুও রয়েছে, আবার এই ইন্ডিকেটর, নাহলে ইন্ডিকেটরের জন্য আবার একটু স্ক্রল করে নিচে যাওয়া লাগে। এখন ইন্ডিকেটর হয়েছে, এটাও কাজ করছে। এখন সমস্যাটা আবার কই লাগবে, সবসময় কি তিনটা ইমেজই থাকবে, হইতে পারে আপনার ওয়েবসাইটে দুইটা ইমেজ, আরেকজন ওয়েবসাইটে হয়তো বা 4টা ইমেজ থাকতে পারে, বাড়ানো কমানো লাগতে পারে। তো আমি যদি এখন ইমেজ বাড়াইতে চাই, 4টা ইমেজ আনবো, আরেকটা ইমেজ লাগবে। তো ইমেজ মানে কোনগুলো, এক একটা আইটেম না ক্যারোসেল আইটেম, এক একটা ক্যারোসেল আইটেম, এগুলোই তো এক একটা ইমেজ আমার। শুধু ইমেজ কপি করলে তো হবে না, কি করবো, এক একটা আইটেম, লিস্টের ক্ষেত্রে লিস্ট আইটেম, ক্যারোসেলের ক্ষেত্রে ক্যারোসেল আইটেম, চেষ্টা করতে হবে আইটেম কোনগুলো আছে। তো এখান থেকে ধরেন আমি একটা আইটেমকে কপি করে, এই একটা আইটেমকে কপি করে আরেকটা আইটেম বানিয়ে নিলাম, ঠিক আছে, আরেকটা আইটেম বানিয়ে নিলাম। এটার জন্য ধরেন আরেকটা ইমেজ নিব, নাম দিলাম স্লাইড 4, আরেকটা ইমেজ নিয়ে নিলাম। এবার এই স্লাইডটাকে বসাই দিই স্লাইড 4, ঠিক আছে, স্লাইড 4। এখন সমস্যাটা কই হবে, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা আসছে না, কিন্তু এরপরে কি কাজ করা অফ করে দিচ্ছে, কাজ করা কেন অফ করে দিচ্ছে, কারণ আমি যে 4টা আইটেম আনছি, যে একটা আইটেম, দুইটা আইটেম, তিনটা আইটেম, 4টা আইটেম, আমি কিন্তু ইন্ডিকেটর 4টা বানাইনি। ইন্ডিকেটর কয়টা আছে নিচে দেখা যাইতেছে, ইন্ডিকেটর কয়টা, 3টা। 3 নাম্বার ইন্ডিকেটর যাওয়ার পরে যখন এই যেখানে গেছে ইন্ডিকেটর ছাড়াই চলে গেছে, দ্যাট মিনস আমার কি করতে হবে, ইন্ডিকেটরও বাড়াইতে হবে। সো যতবার আপনি এলিমেন্ট বাড়াবেন, আমি যদি 10টা এলিমেন্ট ছবি অ্যাড করি, আমার ইন্ডিকেটর 10টা অ্যাড করতে হবে, ইন্ডিকেটর নতুন নতুন করে অ্যাড করতে হবে। ইন্ডিকেটর আবার কোনগুলা, ইন্ডিকেটর হলো আপনার এই যে উপরে দেখবেন লেখা আছে ক্যারোসেল এক্সাম্পল ইন্ডিকেটরস, ক্যারোসেল এক্সাম্পল ইন্ডিকেটরস, এই যে একটা, দুইটা, তিনটা, আরেকটা দরকার
এইটাকে কপি করে আরেকটা বানাবো। কয়টা হয়েছে এখন? চারটা। চারটা হলো আরেকটা সমস্যা কি, যেহেতু চারটা বাটন, প্রত্যেকটা বাটনের জন্য কি অ্যাসাইন করা আছে, প্রত্যেকটা বাটনের জন্য স্পেসিফিক ভাবে অ্যাসাইন করা আছে যে তুমি কত নাম্বার স্লাইডটাকে আনবা। তো প্রথমটা দেওয়া আছে কি ডাটা বিএস স্লাইড টু কত 0, 0 মানে হলো যে প্রথম স্লাইড, ডাটা বিএস স্লাইড টু কত 0, এটা কত 1, তারপরটা 3, তো এখানে কত আছে 0 1 2 এরপরে 3। এটা কি করতে হবে, কপি করার পর অবশ্যই এটাকে চেঞ্জ করে দিতে হবে। এই যে এরিয়া লেভেল স্লাইড স্লাইড 1 স্লাইড 2 স্লাইড 3 স্লাইড। এবার যদি একটা রিলোড দিই, এই যে একটা দুইটা তিনটা চারটা, ঠিক আছে। এখন কাজ করব। আবার এগুলাকে যদি আপনি ডিজাইন করতে চান, এই যে ইন্ডিকেটর তো সবসময় একরকম থাকে না, এক এক রকম থাকে না, ওই দেখলাম, মানে ইন্ডিকেটর তো এক এক রকম থাকতে পারে, এক টাইপের ইন্ডিকেটর তো আর থাকবে না। তো এই ইন্ডিকেটরগুলোকে ডিজাইন করার জন্য আবার কি করতে হবে, ইন্ডিকেটর কোনগুলো এগুলো তো আমরা এখন জানি যে ক্যারোসেল ইন্ডিকেটরসের ভিতরে এই বাটনগুলো, ক্যারোসেল ইন্ডিকেটরসের ভিতরে এই বাটনগুলো, দ্যাট মিনস আমরা এখান থেকে সিএসএস করতে পারি যে ক্যারোসেল ইন্ডিকেটরস, ক্যারোসেল ইন্ডিকেটরস এর মধ্যে কি ক্যারোসেল ইন্ডিকেটরস এর মধ্যে বাটনগুলো না, বাটনের আগে ডট দিলাম না কেন, বাটনের আগে ডট দিলাম না কেন বলেন? বাটন কি একটা, বাটন কি একটা ট্যাগ না, ক্লাস না আইডি? এই যে ক্যারোসেল ইন্ডিকেটরস কি ক্লাস, এটা একটা ক্লাস না? ক্লাসের আন্ডারে এই যে বাটনগুলো কি ট্যাগ না? এগুলো তো ট্যাগ, এটা তো কোনো ক্লাস নেই, বাটনগুলো কি ট্যাগ। তো ট্যাগের নামের আগে কখনো কিছু হয় না, ট্যাগের নামের আগে ডট হ্যাশ এগুলো কিছু হয় না। ক্লাসের নামের আগে কি হয়, ডট। আইডির নামের আগে হ্যাশ। যেহেতু আমি বলছি কি ডট ক্যারোসেল ইন্ডিকেটরস, মানে কি বুঝাইছি যে তুমি গিয়ে খুঁজো যে ক্যারোসেল ইন্ডিকেটরস নামে কোনো একটা ক্লাস আছে নাকি, এরপর খুঁজছি যে ওই ক্লাসের আন্ডারে কোনো বাটন নামে ট্যাগ আছে নাকি। আমি যদি এখানে একটা ডট দিতাম ও কি করতো, ও গিয়ে খুঁজতো ক্যারোসেল ইন্ডিকেটরসের মধ্যে বাটন নামে কোনো ক্লাস আছে নাকি, তার মানে পাইতো না, কোনো একটা মানে কোনো সিরিজ কাজ করতো না। তো বললাম যে বাটন নামে কোনো ট্যাগ আছে না। আমি যদি এমন হইতো যে ক্যারোসেল ইন্ডিকেটরসের মধ্যে বাটন নামে কোনো আইডি, তখন এরকম একটা হ্যাশ দিয়ে দিতাম যে ইন্ডিকেটরস নামক একটা ক্লাস, ওই ক্লাসের আন্ডারে মানে ওই ক্লাসটা যেই ডিভের মধ্যে আছে ওই ডিভের আন্ডারে কোনো বাটন নামে আইডি আছে কিনা। এখানে আমরা ধরুন বাটন দিলাম, এই বাটনের মধ্যে এখন আমরা কি করতে পারি, ধরুন এটাকে একটু হাইট যদি বসাই দিই, একটু হাইট দিলাম 20 পিক্সেল, উইথ দিলাম 20 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ধরেন ব্লু ভায়োলেট কালার দিলাম, ঠিক আছে। এখন কাজ করেনি, কেন কাজ করেনি কেবল ধর চেক করি সিএসএস পাইছে কিনা। আমি যে সিএসএসটা লিখলাম এই সিএসএসটা কি ও পাইছে কিনা, এই দেখেন সিএসএস কিন্তু হয়েছে, ক্যারোসেল ইন্ডিকেটর ক্লাসের মধ্যে বাটন, এটাকে সে কি করছে, কেটে দিছে, কেটে দিছে না? কেন কেটে দিছে? কারণ এই যে আমি কি বলছি, কই গেল, এই যে বলছি হাইট 20 পিক্সেল, এই যে স্টাইল সিএসএস এর 7 নাম্বার লাইন, এটা হলো যে আমার লেখা স্টাইল সিএসএস এর 7 নাম্বার লাইন, আমি বলছি কি হাইট 20 পিক্সেল। এখন এই যে বুটস্ট্র্যাপ এই ব্যক্তি আবার কি করছে, বুটস্ট্র্যাপের 5 নাম্বার লাইনে সে বলে রাখছে হাইট 30 পিক্সেল, সরি উইথ 30 পিক্সেল হাইট 3 পিক্সেল। ওকে আমার আগে বলে রাখছে না, বিদায় সে কি করছে এটাকে রিড করতেছে, আর আমারটা কি করছে কেটে দিচ্ছে। এই জন্য এখন আমি কি করবো, এটার পাশে আমি বলবো যে এটা বেশি ইম্পর্টেন্ট বলে দিব, যে ও যাই লেখুক বেশি ইম্পর্টেন্ট কোনটা, এটা এক্সক্লামেটরি ইম্পর্টেন্ট। এখন যদি রিলোড দিই, এখন চেঞ্জ হয়েছে, এখন চেঞ্জ হয়েছে না? এখন যদি আবার ইন্সপেক্টে চেক করেন, এই যে বুটস্ট্র্যাপটা সে কেটে দিছে। এখন ব্রাউজার বুটস্ট্র্যাপে যে হাইট আর উইথ ছিল, আরেকটা ছিল কি যে ব্যাকগ্রাউন্ড কালার, এই তিনটা জিনিসকে সে
কেটে দিচ্ছে, কেটে দিয়ে আমাদের যে এটা ছিল এটাকে ইউজ করছে, এই যে ইম্পর্টেন্ট লেখা, এটাকে এখন সে রিড করতেছে। এখান থেকে চেক করতে পারেন যে ব্রাউজার আসলে কোনটা রিড করে, কারণ একটা ডিজাইন যখন আসে কোথাও না কোথাও থেকে তো আসছে, আমি নাইলে নাই লিখলাম, অনেক সময় ইউজার এজেন্ট স্টাইল শিট থেকে আসে, দেখেন এই যে ইউজার এজেন্ট স্টাইল শিট, এগুলো ব্রাউজারে ডিফল্ট লেখা থাকে, এটা বুটস্ট্র্যাপও লেখে না, আমিও লিখিনি, এটা কি কে লেখে? ব্রাউজার যখন তৈরি করছে, ব্রাউজার নিজেও তো একটা সফটওয়্যার, অবশ্যই সেখানে ডিজাইন লাগছে, ওই ডিজাইনের মধ্যেও কিছু সিএসএস এরকম লেখা থাকে। ঠিক আছে, তো এখান থেকে আপনারা কাস্টমাইজ করতে পারেন, অথবা যদি দরকার না হয় এই যে ক্যারোসেল ইন্ডিকেটরস পুরোটা একটা ইয়ার না ডিপ না, এই যে এতটুকু, এই যে এতটুকু ক্যারোসেল ইন্ডিকেটরস, এই পুরো ক্যারোসেল ইন্ডিকেটরসকেও যদি আপনি বলে দেন যে ডিসপ্লে না, ইন্ডিকেটর কি চলে যাবে, ইন্ডিকেটর চলে যাবে। আর এই যে ডান সাইড বাম সাইডে যেতেছে না দুইটা, এই দুইটা কোনগুলা, এগুলোকে বলা হয় আপনার এই যে কন্ট্রোল, ক্যারোসেল কন্ট্রোল, নিচে যেটা থাকে ওটাকে বলা হয় ইন্ডিকেটর, আর ডানে বামে যেটা থাকে ওটাকে বলা হয় কি কন্ট্রোল। তো কন্ট্রোল থাকে কয়টা? দুইটা কন্ট্রোল থাকে, ক্যারোসেল কন্ট্রোল প্রিভ আর ক্যারোসেল কন্ট্রোল নেক্সট। প্রিভ মানে হলো প্রিভিয়াস, পিছনেরটা, আর নেক্সট মানে কি নেক্সটে যেটা যাইতেছে। এগুলোকেও আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন অথবা ডিসপ্লে না করে দিতে পারেন। আজকের জন্য এতটুকুই থাকতে হবে। আজকের জন্য যেটা কাজ করবেন আপনারা, একটা বুটস্ট্র্যাপ সেটআপ করবেন আগে ফাইলের মধ্যে। আরেকটা জিনিস দেখেন, আমরা তো এটা কি করছিলাম, ডাউনলোড করে ইউজ করছিলাম না। এখন ইন কেস ধরেন ডাউনলোড করলাম না, ধরেন ডাউনলোডটা নাই, সিএসএস আর যে ডাউনলোডটা নাই, লিঙ্ক আপ মানে আছে ওখানে ডাউনলোড, বাট লিঙ্ক আপ করে ফাইল কিন্তু এখন ডাউনলোড ছাড়া, ঠিক আছে, বুটস্ট্র্যাপ নাই, HTML আসতে শুরু। এমন অবস্থায় আরেকটা কি ছিল আমাদের, সিডিএম, ইন্ট্রোডাকশন, আর এটা হলো সিডিএন। সিডিএন ইউজ করা সহজ, সিডিএন এর লিঙ্ক আপনাকে দিয়ে দেয়, সেম ফাইল, এই যে bootstrap.min.css, bootstrap.bundle.min.css, bootstrap.bundle.min.css। এবার এই যে ফাইলটা দেখেন, এই যে লিঙ্কটা আছে না, একটা লিঙ্ক দেওয়া আছে না, এই লিঙ্কটা যদি আপনি কপি করে কোথাও পেস্ট করেন, এই যে লেখাগুলো, এই লেখাগুলো কি আপনার এই লেখাগুলো না, এগুলো না, এটা হলো একটা ফাইল আকারে আমাকে ডাউনলোড করে দিছে, আর ওটা হলো কি সে ডাউনলোড করে কোনো একটা জায়গায় রাখছে, এই জায়গাটার নাম হলো এই যে cdn.jsdeliver.net, এরকম একটা সাইট আছে, এখানে আপনার অনেক রকমের সিডিএন, বিভিন্ন কিছুর সিডিএন আপনি এখানে পেয়ে যাবেন। এই ফ্রি সিডিএন ফর ওপেন সোর্স প্রজেক্ট। ওপেন সোর্স প্রজেক্ট মানে কি, যেগুলো সবার জন্য অ্যাভেলেবেল, ঠিক আছে, কতজন, ওভার 18,632 টেরাবাইট স্পেস তারা কি করছে, এই টাইপের বুটস্ট্র্যাপ, নোট, অন্যান্য যাবতীয় প্লাগইনস, যে কুইরি প্লাগইন সবগুলার যে ফাইল সেগুলোকে আর স্টোর করছে, অলমোস্ট 18,632 টেরাবাইট, 331 বিলিয়ন রিকোয়েস্ট পার মান্থ। দ্যাট মিনস কি 331 বিলিয়ন ইউজার এটাকে কি করে এভাবে পার মান্থ এখান থেকে ডাটা নেয়। তো এটাকে আমরা কি করবো, জাস্ট হয়ে গেল, সিডিএনটার লিঙ্কটা কপি করে নিতে পারেন, অথবা পুরো ট্যাগ সহই দিয়ে দিছি, এই যে লিঙ্ক ট্যাগটাকে কপি করে, লিঙ্ক ট্যাগটাকে কপি করে কি করব, যেখানে এটা লিঙ্ক করছিলাম না বুটস্ট্র্যাপ ফাইলটা, ওটার জায়গায় জাস্ট লিঙ্ক ফাইলটা দিয়ে দেব। জিনিস কিন্তু একটা হলো যে আমি ডাউনলোড করে আমার ফাইলটাকে লিঙ্ক করছি, আরেকটা হলো যে আমার এই কোডটা কোনো একটা ক্লাউডে আছে, ওইখান থেকে আমি এটাকে লিঙ্ক করে দিছি স্ক্রিপ্টের জায়গায়। কোডটা জাস্ট দুটো আলাদা সোর্স থেকে পাইতেছে।